আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছো সবাই? সবাইকে ওয়েলকাম জানাচ্ছি শেষ মুহূর্তের জিএসটি প্রোগ্রামের আজকের প্রথম ক্লাসে। সো আজকের ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের শুরু করব। কোন অধ্যায়টির মাধ্যমে? ভেক্টর অধ্যায়টির মাধ্যমে। ক্লাসটি বেশ প্রিসাইজ হতে যাচ্ছে। জিএসটি কিংবা কৃষিগুচ্ছর জন্য যেটুকু দরকার সেটুকুই আজকের ক্লাসে পড়ানো হবে তোমাদের, ঠিক আছে? সো সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবা এবং কোথাও যদি কোনো কনফিউশন থাকে প্রশ্ন করতে পারবা। এরপরে ক্লাসটা যেহেতু রেকর্ড থেকে যাবে, যে কোনো সময় ক্লাসটা দেখে নিতে পারবা। ক্লাসের পিডিএফটা অবশ্যই যেন সবার ক্লাস শেষে পড়া হয়ে যায়, ঠিক আছে? ক্লাসের মধ্যেই সব শেষ হয়ে যাবে ইনশাল্লাহ, সবাই যদি একটু মনোযোগী থাকো, ঠিক আছে? সো কি অবস্থা সবার, কেমন আছো সবাই একটু কমেন্টে আমাকে জানাতে পারো। আমি একটু সবাইকে মেনশন করে দিই, এই গ্রুপে তোমাদের যে সকল বন্ধু বান্ধবী যুক্ত আছে তাদেরকে তোমরা একটু মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, তাদেরকে তোমরা একটু মেনশন করে জানিয়ে দাও যে ক্লাস কিন্তু শুরু হয়ে গেছে। ওকে, সো আমি সবাইকে মেনশন করে জানিয়ে দিয়েছি। লেটস স্টার্ট, আমরা ক্লাসটা শুরু করি। ওকে, তো প্রাথমিক কিছু আলোচনা তোমাদের সাথে আমি করি যেহেতু প্রথম ক্লাস আজকে। তো দেখো, যে আলোচনাটা সেটা হলো যে অলরেডি তোমরা যেখানে যেখানে এক্সাম দিয়েছো ওইখানে হয়তো বা আশানুরূপ এক্সাম হয় নাই, এই কারণে জিএসটি গুচ্ছের ভর্তির প্রস্তুতি আবার নতুন করে নিতে আসছো। সো তোমাদেরকে আমরা এমনভাবেই পড়াবো, ধরে নিব যে তোমরা এর আগে এটা পড়ো নাই, এর আগে অ্যাডমিশন প্রিপারেশন নাও নাই, জাস্ট এইচএসসিতে কিছু পড়ে এসেছো। ঢাকা ইউনিভার্সিটির যে প্রশ্নপত্র ফিজিক্সের, ওই প্রশ্নপত্রের মতো জিএসটি কিংবা কৃষি গুচ্ছে প্রশ্ন আসবে না, 100% শিওর থাকো। কারণ ঢাকা ভার্সিটির কোয়েশ্চেন বিগত 3 বছরে এত কনসেপচুয়াল করছে, মানে বেসিক থেকে করছে আর কি, যারা একাডেমিকে ভালো মতো পড়াশোনা করে এসেছে তাদের কাছে ইজি। যেটা ধরো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করলেই তুমি পারবা এমনটা হয় না ঢাবিতে ফিজিক্সে। তো জিএসটিতে কৃষিতে আবার এমনটা নাই। জিএসটি বা কৃষি গুচ্ছে দেখবা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনগুলো রিপিট হয়, মানে ওই যে প্রশ্ন ব্যাংক পড়ে এক্সাম দিতে যাওয়া, এটা ভাইয়া জিএসটি কৃষি গুচ্ছের জন্য আসলে মিলে পারফেক্ট। জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, জাবি, রাবি, খুবি, এইসব জায়গায় তুমি কোয়েশ্চেন ব্যাংক পড়ে এক্সাম দিতে গেলে দেখবা কোয়েশ্চেনের প্যাটার্নে মিল পাচ্ছ বা একই টাইপের কোয়েশ্চেন আসতেছে। সো এই কারণে তোমাদের এই মুহূর্তে মূল ফোকাস থাকবে জিএসটি কোয়েশ্চেন ব্যাংকে। ওকে, বিশেষ করে ভার্সিটি প্রশ্ন ব্যাংক যেটা, সেটা ভালো মতো পড়বা। ওকে, সো আমরা শুরু করি নাকি? আচ্ছা, আমাদের সাথে তোমরা সবাই যুক্ত হয়ে যাও। অনেকে হয়তো বা লাইভ ক্লাস করতে পারবা না, অনেকে অনেক জায়গায় এক্সাম দাও অফলাইনে। সো এই কারণে অনেকে হয়তো বা ইয়ে করতে পারবো না। আচ্ছা, একজন বলছে আর ইউ কাভার হবে কিনা। তোমাদেরকে বলি, এখানে আমরা এমনভাবেই পড়াবো, জিএসটি গুচ্ছ, কৃষি গুচ্ছ, তোমার আর ইউ, কে ইউ, বেরোবি, যত কিছু আছে বরিশাল বিশ্ববিদ্যালয়ে যা আছে এগুলো কাভার হয়ে যাবে, মানে যত ভার্সিটি তোমার হাতে আছে, একমাত্র সাস্ট বাদে, ঠিক আছে? কারণ সাস্টের প্রিপারেশনটা ইঞ্জিনিয়ারিং লেভেলের হবে। সো ওইটা আর আমরা এখানে দেখিয়ে তোমাদের মাথা নষ্ট করতে চাই না। ওকে, তো আমরা ক্লাসটা শুরু করি নাকি? সবাই যেহেতু ধীরে ধীরে যুক্ত হয়েছে, আমরা একটু ক্লাসটা শুরু করি। আমরা একটু ক্লাসটা শুরু করি। ওকে, শুরু করা যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। ওকে, লেটস স্টার্ট, শুরু করি। তো প্রথমেই আমরা যেই টাইপটা পড়ব সেটা হচ্ছে লব্ধির মান ও দিক। ওকে, লব্ধির মান ও দিক। এখানে লেখা আছে রাশি। ভাই রাশি, মূলত রাশি থেকে কি ধরনের কোশ্চেন আসে? নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি নয়, নিচের কোনটি ভেক্টর রাশি, নিচের কোনটি স্কেলার রাশি নয়, এই টাইপের কোশ্চেন আসে। তো স্কেলার আর ভেক্টরগুলো একটু দেখে নিব, জাস্ট একটু ভেক্টরগুলো আমরা মনে রাখবো। ভেক্টর রাশি, ভেক্টর রাশি কারা? একটা ছন্দ আছে, তোমরা সবাই জানো, সবাই পারো ওই ছন্দটা, তাই না? ভবে সব প্রিয়তম, ভবে সব প্রিয়তম, ভাসে টুনির, টুনির তিতা, তিতা প্রেমে।
এখানেই সব ভেক্টর রাশিগুলো লেখা হয়ে গেছে, তাই না? এগুলো হচ্ছে ভেক্টর রাশি। কেমনে কি? তোমরা সবাই জানো ভ মানে হচ্ছে ভরবেগ, ভরবেগ। আর বতে হয় বেগ, শতে সরণ, বতে বল, প্রতে প্রাবল্য, যে কোনো ধরনের প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য, তড়িৎ প্রাবল্য, চৌম্বক প্রাবল্য, এগুলো কি ভাই? ভেক্টর রাশি। অতে ওজন, তম মানে ত্বরণ মন্দন, ত্বরণ মন্দন, তম। ভাসে, ভ্রামক, ভ্রামক। ভ্রামকের নিচে স্টার দিয়ে লিখো এক্সেপ্ট জড়তার ভ্রামক, এক্সেপ্ট জড়তার ভ্রামক মানে আই, মানে একমাত্র জড়তার ভ্রামকই স্কেলার রাশি। ওয়ান অ্যান্ড অনলি জড়তার ভ্রামকই কি রাশি? স্কেলার রাশি। এই জড়তার ভ্রামক ব্যতীত যত ভ্রামক আছে সব কি হয়? ভেক্টর। টুনি, টতে টর্ক, এই যে টুনির টতে হচ্ছে টর্ক, টর্ক। তিতা তড়িৎ তীব্রতা, প্রেমে মহাকর্ষীয় প্রাবল্য, এগুলো অলরেডি লিখছি। তীব্রতা, তীব্রতা প্রাবল্য। ওকে, সো বলো তো তড়িৎ প্রবাহ কি রাশি? এখানে সব যা আছে সব ভেক্টর রাশি। এগুলো বাদে মোটামুটি যা আছে, মানে মানে মোটামুটি যা আছে বলতে আমাদের সিলেবাসে যা আছে এগুলো বাদে, আমরা যেগুলো পড়াশোনা করি, আমাদের এক্সামে যেগুলো আসে এগুলো বাদে সব স্কেলার। সো আমাকে একটু কমেন্টে বলতে পারবা তড়িৎ প্রবাহ কি রাশি? এনিওয়ান, এনিওয়ান, তড়িৎ প্রবাহ কি ধরনের রাশি? স্কেলার, ভেক্টর, কোনটা হবে? আমাদের বইয়ের অনুযায়ী অ্যান্সারটা করবা সবাই। তড়িৎ প্রবাহ কিন্তু স্কেলার। আচ্ছা, একজন বলছে ভাইয়া নোট করব কি? আমি যা লিখি সেটুকু নোট করো, যেহেতু এখানে এমন না যে লাইন টু লাইন নোট করতে হবে, যেহেতু পিডিএফটা তোমরা ক্লাসের শেষেই পেয়ে যাবা। সো নোট করার প্রয়োজন নেই, অঙ্ক তোলার প্রয়োজন নেই, আমি যেটুকু লিখি সেটাই করো। এরপরে পিডিএফটা পাওয়ার পর পিডিএফের কোয়েশ্চেন দেখে তোমরা খাতায় অঙ্ক করবা, ঠিক আছে? আচ্ছা, অনেকেই ভেক্টর বলতেছো ভাইয়া, তোমার তড়িৎ প্রবাহ স্কেলার রাশি, এখানে তড়িৎ প্রবাহ কোথাও আছে রে ভাই? নাই তো। তাহলে তড়িৎ প্রবাহ কি রাশি? স্কেলার রাশি। মনে থাকে জানো, মূলত এটা একটা টেনসর রাশি, যার ভেক্টর স্কেলার দুই ধরনের ব্যাপার স্যাপারই থাকে। বাট ওইটা আমাদের দরকার নেই, আমরা খালি জানবো তড়িৎ প্রবাহ কি রাশি? স্কেলার রাশি। আমাদের পরীক্ষা আসলে স্কেলার রাশি, টেনসর না। রেডি, নেক্সট। এগুলো রাশি। এরপরে কি রে ভাই, অনেক বড় ফাইল তো, লোড হচ্ছে না। ওকে, দেখো এখানে লব্ধির মান ও দিক নির্ণয় সংক্রান্ত একটা সূত্র আছে, যাকে বলা হয় সামান্তরিকের সূত্র, তাই না? এই সামান্তরিকের সূত্রের বিবৃতি তোমাদের আসবে না। সো বিবৃতি পড়লে পড়ো, না পড়লে নাই, তোমাদের খুশি। আমি যেটুকু দরকার সেটুকু দেখাচ্ছি। খেয়াল করো, সামান্তরিকের সূত্র মতে একটা বিন্দুতে যদি দুইটা ভেক্টর কাজ করে এবং তারা সামান্তরিকের দুইটা বাহু নির্দেশ করে। দেখো এখানে আমরা দুইটা ভেক্টর দেখতে পাচ্ছি। এই মনে করো সেই একটা বিন্দু, এই একটা বিন্দুতে এই একটা ভেক্টর, দেখো এটার নাম দিলাম আমি পি, এটার মান হচ্ছে কি ভাইয়া? পি, মান। ভেক্টর রাশি মানে কি ভাইয়া? মানও থাকবে, দিকও থাকবে। তাহলে এই বরাবর যেই ভেক্টরটা তার মান হচ্ছে পি, আর এই বরাবর যেই ভেক্টরটা তার মান হচ্ছে কিউ। তাহলে পি আর কিউ এর লব্ধি আছে। এই কণাটা তো ভাই পি এর দিকেও যাবে না, কিউ এর দিকে যাবে না, যাবে কোন বরাবর? সবাই জানি এই কণাটার উপর যেহেতু অ্যাট এ টাইম দুইটা বল, একটা দুইটা বল ক্রিয়াশীল, এই কণাটা গতিশীল হবে লব্ধি বরাবর, তাই না? ঠিক এই লব্ধি বরাবর গতিশীল হবে, আর এই লব্ধিটা হয় কর্ণ বরাবর। এই লব্ধিটা কোন বরাবর হয়? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এই যে এখানে এটার নাম দিলাম আমি আর, এটা হচ্ছে পি এবং কিউ এর লব্ধি। এটা কি ভাইয়া? পি এবং কিউ এর লব্ধি, অর্থাৎ দুইটা ভেক্টরের লব্ধি। কয়টা ভেক্টরের? দুইটা ভেক্টরের। এই লব্ধি জানার জন্য তিনটা জিনিস জানতে হয়। লব্ধি 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 জানতে জানতে তিনটি ডাটা থাকা লাগবে, তিনটি ডাটা বা তত্ত্ব থাকতে হবে। একটু লিখবা, এই আমি যা লিখি তা লিখবা, লিখতে হবে, একটু ফাস্ট লিখতে হবে। ওকে, যেহেতু ক্লাস কমপ্লিট হবে একটু ফাস্ট লিখবা। আমি যেটুকু লিখি সেটুকু, পুরাটা নোট করা দরকার নেই। এই যে এখানে যেটুকু লিখছি, লব্ধি জানতে হলে কয়টি জিনিস জানা থাকতে হবে? তিনটি। কি কি ভাইয়া? পি আর কিউ ভেক্টরের মান এবং এদের মধ্যবর্তী কোণ। এই যে পি এবং কিউ এর মান এবং এই যে পি কিউ এর মধ্যবর্তী কোণ, এটা হচ্ছে আলফা। তাহলে তিনটা জিনিস কি কি একটু লিখে নেই। পি এবং কিউ এর মান, অর্থাৎ পি এবং কিউ এর মান এবং এদের মধ্যবর্তী কোণ আলফা।
এই তিনটা জিনিস জানতে পারলেই আমরা লব্ধির মানও বের করতে পারবো, লব্ধিটা কোন দিকে গেছে সেটাও বের করতে পারবো। তাহলে এখানে লব্ধির মান কত হবে সবাই জানি আমরা। লব্ধির মানের সূত্র কি ভাইয়া? লব্ধির মান হচ্ছে আর। তিনটা জিনিস আছে, হ্যাঁ আছে। তাহলে লব্ধির মানের সূত্র হচ্ছে রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কজ আলফা। এটা হচ্ছে লব্ধির মানের সূত্র। এবার লব্ধির দিক। ফিজিক্সে কথাটা ভালো মতো শুনো, ফিজিক্সে দিক বলতে বোঝায় অ্যাঙ্গেল। কি বোঝায়? অ্যাঙ্গেল, অর্থাৎ কত অ্যাঙ্গেলে যাচ্ছে। তাহলে আমরা ধরে নিচ্ছি লব্ধিটা পি এর সাথে থিটা অ্যাঙ্গেলে যায়। পি এর সাথে কত অ্যাঙ্গেলে যায়? থিটা অ্যাঙ্গেলে যায়। তাহলে এই থিটাটাই হচ্ছে লব্ধির দিক। এই অ্যাঙ্গেল বের করার নিয়ম হচ্ছে টেন থিটা। কি থিটা? টেন থিটা। যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, অর্থাৎ এই যে পি, পি মহাশয় নিচে সিঙ্গেল থাকবে। বাকি রইল কি? কিউ। কিউ আর আলফা, এই যে তিনটা জিনিস দেখো, পি কিউ আলফা তিনটা জিনিস দেওয়া থাকতে হবে। তো যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ আর আলফা। তাহলে উপরে হবে কিউ সাইন আলফা আর নিচে হবে কিউ কজ আলফা। সো এখান থেকে আমরা লব্ধির দিক বের করতে পারবো, অর্থাৎ থিটার মান বের করতে পারবো। এটা গেল লব্ধি। আর মাঝে মাঝে দেখবে এই যে এটা এরকম লেখা থাকে আর সমান পি ভেক্টর প্লাস কিউ ভেক্টর। এটা কিন্তু যোগ বুঝায় না, এটা দ্বারা বুঝায় পি ভেক্টর এবং কিউ ভেক্টরের লব্ধি হচ্ছে আর। এটা দ্বারা কি বুঝায়? এই যে প্লাসের দুই পাশে কে কে আছে বলো? প্লাসের এই পাশে আছে পি ভেক্টর, প্লাসের ওই পাশে আছে কিউ ভেক্টর। তার মানে এটা দ্বারা বুঝাবে প্লাসের দুই পাশে যারা আছে তাদের লব্ধি। এটা দ্বারা কি বুঝাবে? এই যে প্লাস সাইনটা, এই প্লাস সাইনের দুই পাশে যারা আছে তাদের লব্ধি হচ্ছে আর। তাহলে যদি এরকম হয় আর ইজ ইকুয়াল টু পি মাইনাস কিউ, এটা 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 মানে কি ভাই? এখানে তো কোনো প্লাস সাইনই নাই, বাট আমরা কি এটা এইভাবে বানাতে পারি না? পি ভেক্টর প্লাস মাইনাসের কিউ ভেক্টর লিখতে পারি? পারি। তাহলে এবার আমরা কি প্লাস সাইন পাইলাম। তাহলে প্লাস সাইনের দুই পাশে যারা আছে তাদের লব্ধি হবে আর। এখানে কে কে আছে? পি ভেক্টর এবং মাইনাসের কিউ ভেক্টরের লব্ধি হবে আর। মাইনাসের কিউ কোনটা? কিউকে যদি উল্টায় দাও তাহলে এটা হয়ে যাবে মাইনাসের কিউ। মনে রাখবা ভেক্টর উল্টাইলে মানের কোনো পরিবর্তন হয় না। এটার মান 3 হলে এটার মানও কত হবে? 3ই থাকবে। বুঝছো? এটা মানে কি বোঝায়? আমি জাস্ট এক্সট্রা করে দেখালাম। এটা মানে বোঝায় পি ভেক্টর এবং মাইনাসের কিউ ভেক্টরের লব্ধি। সবাই বলো কি? পি ভেক্টর এবং মাইনাসের কিউ ভেক্টরের লব্ধি। তাহলে পি ভেক্টর আছে, হ্যাঁ আছে। মাইনাস কিউ কোনটা? সিম্পলি কিউটাকে উল্টায় দাও, কিউটাকে উল্টায় দিলেই তুমি মাইনাস কিউ পেয়ে যাবা। কিউটাকে কিউটাকে উল্টায় দিলেই তুমি মাইনাস কিউটা পেয়ে যাবা। তো মাইনাস কিউ ভেক্টর যদি পেয়ে যাও তাহলেই এই যে পি, এই যে পি, এই যে দেখেন আপনারা সবাই, এই যে পি এবং এই যে মাইনাস কিউ, এই দুজনের লব্ধি হবে আমাদের আর, যদি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর দেয়া থাকে। ক্লিয়ার? ওকে। সো এইটুকু যদি ক্লিয়ার হই, চলো আমরা তাহলে কি কি বের করতে পারলাম এখান থেকে? লব্ধির মান বের করতে পারলাম, লব্ধির দিক বের করার সূত্র জানলাম, এবং আমরা জানলাম যদি পি ভেক্টর মাইনাস কিউ ভেক্টর বলে আমরা সিম্পলি কিউ ভেক্টরটাকে উল্টিয়ে দিব, উল্টিয়ে আমরা লব্ধিটা বের করব। উল্টাইলে কি ভেক্টরের মানের পরিবর্তন হয়? না, মানের পরিবর্তন হয় না। দেখো উল্টিয়ে দিয়েছি, মানের পরিবর্তন হয় নাই। তাহলে পরিবর্তন হয়েছে কিসে? দেখো এই কোণটা কিন্তু আর নাই। এই যে পি এবং মাইনাস কিউ এর মধ্যবর্তী কোণ চেঞ্জ হয়ে গেছে। তাহলে মানের কোনো চেঞ্জ হবে না, চেঞ্জ হবে অনলি এই যে আলফাতে। এটা আলফা ছিল, এটা হয়ে যাবে 180 মাইনাস আলফা, আর কিছুই না। ওকে, মাইনাস কিউ বললে উল্টায় দিব, উল্টাইলে অ্যাঙ্গেল হয়ে যাবে যা ছিল তা 180 থেকে বাদ দিয়ে দিব, শেষ। যা ছিল তা 180 থেকে আমরা বিয়োগ দিয়ে দিব। দ্যাটস ইট, সিম্পল অ্যাজ ওয়াটার। ওকে, এরপরে চলো আমরা এগুলো দিয়ে কয়েকটা জিনিস জেনে নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট এখানে লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান। ভাইয়া এটা আপাতত তোমার মনে হয় এটা সবাই জানো, তারপর আমরা শিখাচ্ছি। দেখো লব্ধি বের করার জন্য কয়টা জিনিস লাগে? তিনটা। একটা হচ্ছে পি, আর একটা কিউ, আর একটা হচ্ছে আলফা। ওকে, তো দেখো যদি দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, তাহলে আলফা কত ডিগ্রি? 0 ডিগ্রি। সেক্ষেত্রে লব্ধির মান হয় ম্যাক্সিমাম। ম্যাক্সিমাম কত? পি প্লাস কিউ। ওকে, এটা আবার কেউ ভাই, এটা কিন্তু ভেক্টর সাইন নাই, তার মানে এটা জাস্ট যোগ বুঝিয়েছে। ওকে,
তাহলে যদি আলফা 0 ডিগ্রি হয়, অর্থাৎ দুইটি ভেক্টর যদি একই দিকে কাজ করে, লব্ধি হবে ম্যাক্সিমাম কত, সেটা পি প্লাস কিউ, মনে থাকে জানো। ওকে, দুইটি ভেক্টর, সবাই বলো, দুইটি ভেক্টর একই দিকে কাজ করলে লব্ধি কত হবে, ম্যাক্সিমাম, সেটা কত, পি প্লাস কিউ, আমরা জানি। এরপরে দুইটা ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, এই যে এইভাবে আর এইভাবে, এটা মনে করো পি, এটা মনে করো কিউ, এবং মধ্যবর্তী কোণ আলফা দেখাই যাচ্ছে 180 ডিগ্রি, সেক্ষেত্রে লব্ধির মান হবে মিনিমাম, এবং সেই মিনিমাম মান হবে বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব, বড় থেকে ছোটটা বিয়োগ দিয়ে দিব। ওকে, এটা ওই লব্ধির সূত্র থেকেই জেনারেট হয়েছে জিনিসটা। তাহলে দুইটি ভেক্টর যদি বিপরীত দিকে কাজ করে, দুটি ভেক্টর বিপরীত দিকে কাজ করলে লব্ধির মান হবে মিনিমাম, এবং সেটা হবে পি মাইনাস কিউ। আর দুটি ভেক্টর যদি 90 ডিগ্রি কোণে কাজ করে, এই মনে করেন একটা ভেক্টর এবং তার লম্ব দিকে আরেকটা ভেক্টর কিউ, কত কোণে কাজ করতেছে, 90 ডিগ্রি, তাহলে লব্ধির মান হবে আর সমান √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। সো এই তিনটা জিনিস ক্লিয়ার সবার। একই দিকে কাজ করলে পি প্লাস কিউ, উল্টা দিকে কাজ করলে পি মাইনাস কিউ, আর লম্বভাবে কাজ করলে √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। এই গেল লব্ধির সর্বোচ্চ সর্বনিম্ন মান এবং 90 ডিগ্রি কোণে কাজ করলে ক্রিয়াশীল মান। ওকে, 90 ডিগ্রি কোণে ক্রিয়াশীল হলে লব্ধির মান √পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, 90 ডিগ্রি। এই তিনটা ক্ষেত্র গেল। এরপরে দেখো বিভিন্ন কোণে লব্ধির একটা ব্যাপার স্যাপার নিয়ে এসেছি, যে এই লাইন, এই যে এই স্লাইডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সবাই একটু খেয়াল করবেন। এই স্লাইডটা সবাই একটু খেয়াল করবেন, এই যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়ে দিলাম, অনেকগুলো স্টার আছে এই স্লাইডে, তাই না? দেখো সবাই একটু মনোযোগ দাও, এটা পরীক্ষায় আসবে, জিএসটিতে এটাই আসবে। এটা মনে হয় একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে পি, এই ভেক্টরের মান কত, পি। বলল যে লব্ধিটি একটি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। কি বলছে? যে লব্ধি একটি ভেক্টরের সাথে 90 ডিগ্রি কোণে থাকে। তাহলে এর সাথে লব্ধি কিভাবে থাকবে? এর সাথে লব্ধিটা এইভাবে 90 ডিগ্রি কোণে থাকবে, বুঝছো? এটা হচ্ছে লব্ধি। এই জিনিসটা কি, এই যে গোলাপি কালার পিঙ্ক, এটা কি ভাই লব্ধি। লব্ধিটা একটির সাথে কত কোণে আছে, 90 ডিগ্রি কোণে আছে। তাহলে আরেকটি ভেক্টর কই হবে বলো? ভাই আমরা অলরেডি জেনেছি লব্ধি হয় সামান্তরিকের কর্ণ বরাবর। কোন বরাবর? সামান্তরিকের কর্ণ বরাবর। তাহলে এটা যদি একটা ভেক্টর হয়, তাহলে আরেকটা ভেক্টর নিশ্চয়ই এদিকে হবে। বুঝো ভাই, লব্ধিটা ঠিক মাঝামাঝি মোটামুটি হয় না? তাহলে একটা ভেক্টর যদি এটা হয়, পি এর সাথে লব্ধিটা 90 ডিগ্রি কোণে আছে, তাহলে আরেকটা ভেক্টর কই? আরেকটা ভেক্টর এই পাশে হবে, তাই না? তাহলে আরেকটা ভেক্টর হবে কোনটা? এই সেই আরেকটা ভেক্টর, এই দেখো আরেকটা ভেক্টর হবে এইটা, মনে থাকে যেন। তাহলে যেন আমরা সামান্তরিক কমপ্লিট করতে পারি, এবং এই সামান্তরিকের কর্ণ হবে এই গোলাপিটা, এই যে প্যারালাল প্যারালাল, সামান্তরিক হয়ে গেল। ওকে, সামান্তরিক যেন কমপ্লিট করতে পারো, এই যে প্যারালাল প্যারালাল, এই হচ্ছে সামান্তরিক, যার কর্ণ হচ্ছে লব্ধি। তাহলে ভাই যদি লব্ধিটা 90 ডিগ্রি কোণে থাকে, একটির সাথে যদি 90 ডিগ্রি কোণে থাকে, লব্ধিটি যদি একটির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, তাহলে এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এই যে খেয়াল করে দেখো, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। লব্ধিতে যদি একটির সাথে 90 ডিগ্রি কোণে থাকে, এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পাবো। এটা বহুবার এসেছে বহু জায়গায়। সমকোণী ত্রিভুজের এই বাহুটা পি, এই বাহুটা আর হলে এই বাহুটা কত হবে? এই যে কিউ কত হবে বলো? এটা অতিভুজ না? তাহলে অতিভুজ হবে √পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। কথা কি বোঝা গেছে নাকি বুঝো নাই? এটা লম্ব, এটা ভূমি, তাহলে অতিভুজ মানে এই যে কিউ, এই যে এই কিউটা কি হবে? √পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার। মনে হতে পারে ভাই কিউ লব্ধির চেয়ে বড়, হ্যাঁ হতেই পারে, লব্ধির চেয়ে কিউ বড় হতেই পারে। এরপর আবার দেখো মজা, দেখো তোমার যদি বলে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কত, এই যে এই কোণটা, এই যে এই কোণটা, এই কোণটা যদি বের করতে বলে, এটা কি তুমি পারবা? এই আলফা বের করতে পারবা? মনে করো তুমি পারো না, বাট দেখো তো এই কোণের মধ্যে একটা 90 ডিগ্রি আছে, তাহলে এই কোণটা মনে করো 90 মাইনাস আলফা, তাহলে এটাও কি একান্তর কোণ 90 মাইনাস আলফা। তাহলে এই কোণটা কত বলো তো দেখি? এই দেখো পুরোটা হচ্ছে আলফা, তাহলে এটুকু কত? আলফা থেকে, সরি আলফা মাইনাস 90, ভুল করছি, যে এই পুরোটা হচ্ছে আলফা, তাহলে এটুকু কত? আলফা মাইনাস 90, তাহলে এটাও কত? আলফা মাইনাস 90, তাই না? তো আমরা কি এই সমীকরণ সমাধান করে এই কোণটা বের করতে পারবো না? এই ত্রিভুজ সমাধান করে এই কোণটা বের করতে পারলে এইটা পারবো, এটার সাথে 90 যোগ করে দিলেই পি আর কিউ এর মধ্যবর্তী কোণও পেয়ে যাব। সেই কেসটা খুবই গুরুত্বপূর্ণ, কেসের নামটা একটু লিখে নাও। লব্ধি যে কোনোটির
সাথে লম্ব হলে লব্ধি যে কোনোটির সাথে যদি লম্ব হয় তাহলে কি ভাই সিম্পলি পিথাগোরাস। এটা খুবই গুরুত্বপূর্ণ, একটু লিখে নাও। লব্ধিটা যদি যে কোনো একটা ভেক্টরের সাথে লম্ব হয় তাহলে আমরা সমকোণী ত্রিভুজ পাবো, তার মানে পিথাগোরাস দিয়ে আমরা সমাধান করব। এই গেল প্রথম কেস 1 বিভিন্ন কোণে লব্ধির। এরপরে কেস 2, এগুলো খুবই পপুলার জিনিস। কেস 2টা হচ্ছে, ধরো এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে পি ভেক্টর, এটা হচ্ছে কিউ ভেক্টর যার মান পি এর সমান, এবং তারা 120 ডিগ্রি কোণে কাজ করতেছে। দেখো এখানে, দেখো এটা হচ্ছে পি, এটার মানও পি, এবং এদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। তাহলে এদের যে লব্ধিটা হবে এই লব্ধির মানও পি হবে, এটা যেন মনে থাকে। লিখো তিনটি, পি এর মান যদি পি হয়, কিউ এর মান যদি পি হয়, তাহলে লব্ধির মানও, এবং আলফা সমান 120 ডিগ্রি হয়। মানে কি লিখছি দেখো, পি ভেক্টরের মান পি, কিউ ভেক্টরের মানও পি, আলফার মান যদি 120 হয় তাহলে লব্ধির মানও হবে পি। মনে থাকে জানো, এটা পরীক্ষায় বহুবার আসছে যে একই মানের দুটি ভেক্টরের লব্ধির মানও তাদের একটি সমান, তাহলে মধ্যবর্তী কোণ কত? 120 ডিগ্রি। মনে থাকে জানো। এবার আরেকটা দেখো, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। কত ডিগ্রি? 60 ডিগ্রি। একটু লিখো, 60 ডিগ্রি হচ্ছে মধ্যবর্তী কোণ, মানে আলফা। এটার মান পি, এটার মানও পি। বলো লব্ধি কোণ বরাবর হবে? লব্ধি ঠিক মাঝ বরাবর হবে না? মাঝ বরাবর হবে। আর এই লব্ধির মান হবে √3p। মনে থাকে জানো, এই লব্ধির মান কত হবে? √3p। বারবার ওই যে কেমন আসবে, p² 2pp cos 60, তার মানে p² 3p² মানে √3p। মনে থাকে জানো। তাহলে কেসগুলো একটু মাথায় রাখতে হবে। কি কি কেস দেখাইলাম? 90 ডিগ্রি কোণে থাকলে পিথাগোরাস। লব্ধি যদি 90 ডিগ্রি কোণে থাকে, কে? লব্ধি, তাহলে পিথাগোরাস। দুটি একই মানের ভেক্টর যদি 120 ডিগ্রি কোণে থাকে তাহলে লব্ধির মান কত হবে? পি। এরপরে কি দেখালাম, যে দুইটা একই মানের বল যদি 60 ডিগ্রি কোণে থাকে তাহলে লব্ধি হবে √3p, এবং লব্ধি হবে ঠিক মাঝ বরাবর, তাই না? এটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো। এই এই জিনিসগুলো ক্লিয়ার? দেখবে এগুলো দিয়ে উড়াধুরা আমরা অঙ্ক করতেছি, এগুলো দিয়ে অঙ্ক আসবে এখন। চলো অঙ্ক করি, উড়াধুরা অঙ্ক এবার। লব্ধি নিয়ে যা আছে তা, লব্ধি নিয়ে দুনিয়ায় যা আছে আমরা সব করে ফেলি। চলো ওকে, রেডি? তো প্রথম আচ্ছা, একজন বলছে আবার লব্ধি যদি 90 ডিগ্রি কোণে থাকে তাহলে পিথাগোরাস অর্থাৎ সমকোণী ত্রিভুজ। দুইটা ভেক্টরের একই মান হলে এবং এরা যদি 120 ডিগ্রি কোণে কাজ করে তাহলে লব্ধির মানও তাদের সমান হবে। আবার দুইটা ভেক্টর একই মান কিন্তু এরা কত কোণে কাজ করতেছে? 60 ডিগ্রি, তাহলে লব্ধি হবে √3p। ওকে, নেক্সট কোয়েশ্চেন আমরা যাই, দেখি কি কি কোয়েশ্চেন দিছে। ভেক্টর যোগ বিয়োগ আমরা জেনে ফেলছি। এই যে দেখো, যে ইউ 7 কলেজে আসছে, কি বলছে দেখি আমরা। এখানে বলছে যে এ ভেক্টর প্লাস বি ভেক্টরের মান, এই যে মডুলাস দেওয়া মানে কি? মান। এবং এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের মান একই হলে এ আর বি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? 7 কলেজে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, জিএসটিতে আসার মতো। আচ্ছা, যারা লেখার জন্য অপেক্ষা করছো যে ভাই লিখবো, লেখার দরকার নাই, তোমরা দেখো আমি যে অঙ্কটা করাই সেটা বুঝো কিনা দেখো। সেকেন্ড স্লাইডে এইটুকু ছিল, এত লেখা দরকার। স্লাইড তো তোমরা পেয়ে যাবা কম্প্যাক্ট ক্লাসের মধ্যে। তোমরাও যদি লেখো, আমিও যদি লিখি, এটা 6 ঘন্টার ক্লাস হয়ে যাবে। ওকে, দেখো দুইটা ভেক্টর এর যোগফল মানে কি? লব্ধি। আর এই মডুলাস দাও মানে কি? লব্ধির মান। এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধির মানের সমান হলে এ আর বি এর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? সুন্দর প্রশ্ন। দেখো ভাই, এই মনে করো একটা সামান্তরিক, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, তাহলে এদের লব্ধি কোনটা হবে? এই যে এটা, এটা কত হবে?
এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে আমি যদি এ ভেক্টর মাইনাস বি ভেক্টর অঙ্কন করি, এ ভেক্টর মাইনাস বি কোনটা, এই যে ঠিক এটাকে উল্টে দাও, বিকে উল্টায় দিলে কি পাবো, মাইনাস বি ভেক্টর। তাহলে এই বাহুটা, এই যে এই এ ভেক্টর এবং মাইনাস বি ভেক্টরের লব্ধি হবে এই সামান্তরিকের কর্ণ। এটা হবে এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, বুঝছো? আবারও বুঝো, দেখো এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এদের লব্ধি হবে এটা এ প্লাস বি, আর এ ভেক্টর মাইনাস বি ভেক্টরের লব্ধি হবে এ মাইনাস বি। তো এরকম হলেই তো এই এ মাইনাস বি দৈর্ঘ্যটা, দেখো লব্ধির মান বলতে জাস্ট বাহুর দৈর্ঘ্য, ঠিক আছে? এই বাহুর দৈর্ঘ্য আর এই বাহুর দৈর্ঘ্যটা তখনই সমান হবে যদি এ আর বি কি হয়, লম্ব হয়। কথা কি বুঝাইতে পারছি? দেখো তো এ আর বি এর মধ্যবর্তী কোণ মানে আয়তক্ষেত্র হয়, তাছাড়া কিন্তু সমান হওয়া সম্ভব না। এ ভেক্টর আর বি ভেক্টর যদি লম্ব হয় তাহলে এটাও 90 ডিগ্রি কোণ, এ ভেক্টর আর মাইনাস বি ভেক্টরও মধ্যবর্তী কোণ হবে 90 ডিগ্রি। তো সেক্ষেত্রেই আমার এই এ মাইনাস বি এবং এ প্লাস বি সমান হবে। তাহলে সমান হওয়ার মানে এ প্লাস বি এর মান এবং এ মাইনাস বি এর মান সমান হবে তখনই যদি এ আর বি কি হয়, লম্ব হয়। এ আর বি লম্ব হয়। তাহলে এ আর বি লম্ব হলে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। যারা সি অ্যান্সার দিচ্ছিলে তারা কেন সি অ্যান্সার দিচ্ছিলে? দেখো ভাই, এ আর বি যদি লম্ব না হয় এটা কখনোই হবে না। দেখো তুমি একটু চিন্তা করো, এটা মনে করো এ, এটা মনে করো বি, এরা কি লম্ব? লম্ব না। তাহলে এদের কর্ণ কোনটা? এই যে এটা হচ্ছে এ প্লাস বি, আবার এটা এ, এটা হচ্ছে মাইনাস বি। তো এদের কর্ণ কোনটা? এই যে দেখো এদের কর্ণ হচ্ছে এইটা, এটা হবে এ মাইনাস বি, এটা কখনোই সমান হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আবার বুঝাচ্ছি, প্যারা নাই। দেখো জিনিসটা, দেখো এটা তোমার এত চিত্র দিয়েও বোঝা দরকার নেই, এটা তুমি এমনি বুঝতে পারবা। দেখো এটা কত সহজে বোঝা যায়। দেখো ভাই, এ প্লাস বি, এই মডুলাস মানে কি, এর মান, তার মানে এ এবং বি এর লব্ধির মান। তো এখানে লব্ধির মান হচ্ছে আর সমান রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা, তাই না? এটা হচ্ছে এই দুজনের লব্ধি। আর এ মাইনাস বি এর লব্ধির মানের সূত্র হচ্ছে রুট ওভার অফ এ স্কোয়ার, মাইনাস দেওয়া যাবে না কিন্তু, মান চেঞ্জ হয় না, বি স্কোয়ার 2ab, একটু আগেই দেখাইছি। এ মাইনাস বি বললে খালি অ্যাঙ্গেল চেঞ্জ হয়, মানের কোনো চেঞ্জ হয় না। এটা আলফা ছিল, এটা হয়ে যাবে 180 মাইনাস আলফা। কথা কি বুঝাইতে পারছি ভাই? আবারও বুঝো, এ প্লাস বি এর লব্ধি মানে এটা, আর এ মাইনাস বি এর লব্ধি মানে, এগুলো সবই সেম থাকবে। দেখো এই পর্যন্ত পুরোটা সেম, এই পর্যন্ত পুরোটা সেম, এখানে আলফা, এখানে হবে 180 মাইনাস আলফা, শেষ। কারণ শর্ত মতে এই আর এবং আর প্রাইমের মান কি সমান না ভাইয়া? আর এবং আর প্রাইমের মান সমান, এই যে এটার মান আর এটার মান কি সমান। তাহলে আমরা যদি এটা আর এটা সমান লিখি, রুট উঠায় দিলে এখানে থাকবে এ স্কোয়ার বি স্কোয়ার 2ab কজ আলফা, তাই না? আর এই পাশে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। ভাইয়া কজ 180 মাইনাস আলফা মানে কিন্তু কজ আলফাই। কজ 180 মাইনাস আলফা মানে কি বুঝায়? কজের পর কয়টা 90 আছে? দুইটা 90, তাহলে কজ কজই থাকবে। আর কজ মাইনাস আলফা মানে কজ আলফা, কজ আলফা। তাহলে কজ 180 মাইনাস আলফা মানে কি ভাইয়া? ম্যাথমেটিক্স নিয়মে কজ আলফা। এ স্কোয়ার বি স্কোয়ার, এ স্কোয়ার বি স্কোয়ার 2ab উভয় থেকে কেটে দাও, তাহলে আমাদের এখানে কি আসবে? সরি, কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ আলফা। ও 2ab কেমনে কাটলাম আমি? হবে না তো, কি হলো? অল সাইন 10 কস, কজ 180 মাইনাস আলফা, তাহলে এটা মাইনাসের কজ আলফা। কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ আলফা, তাই না? মাইনাসের কজ আলফা। তাহলে এই যে এটা মাইনাসের কজ আলফা হলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab কজ আলফা হবে। এবার এই যে 2ab কজ আলফার সাথে ওই মাইনাসের 2ab কজ আলফাকে এনে যোগ করলে কত হবে? যোগ করলে 2ab কজ আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে 4ab
কজ আলফা ইজ ইকুয়াল টু 0, তাহলে কজ আলফা সমান কত হবে? কজ আলফা সমান হবে 0। সুতরাং আলফা হবে কত ডিগ্রি? 90 ডিগ্রি। আলফা 90 ডিগ্রি মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি লম্ব। লম্ব হওয়া মানে এ ডট বি ইজ ইকুয়াল টু 0। মনে থাকে যেন। আশা করি বুঝাইতে পারছি। এবার বুঝছো ভাইয়া? এখানে কজ আলফা, এখানে কজ 180 মাইনাস আলফা। আর কজ 180 মাইনাস আলফা মানে মাইনাসের কজ আলফা, এটা তো সবাই জানো। এই যে এটা অল সাইন 10 কস, তাই না? তাহলে কজ 180 মাইনাস আলফা অর্থাৎ সাইনের ঘরে পড়েছে, তাহলে মাইনাসের কজ আলফা, এই যে মাইনাসের সামনে চলে আসলো, যোগ করলাম, কজ আলফা সমান 0, তাহলে আলফা সমান কত হবে? কজ 0 মান হচ্ছে 90 ডিগ্রি, আলফা হচ্ছে 90 ডিগ্রি। আলফা মানে এ আর বি এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, অর্থাৎ এ আর বি লম্ব। তাহলে এ ডট বি সমান 0। ওকে হ্যাঁ, মাইনাস হবে, আমি ভুলে প্লাস দিয়ে দিছিলাম। এরপরে দেখি এখানে কি বলছে। এই যে দেখো, চট্টগ্রাম ইউনিভার্সিটিতে আসছে। আমি বারবার বলেছি দুইটা বলের লব্ধি কত? 40 নিউটন। এটা তোমাদের পারতে হবে। দুইটা বলের লব্ধি কত? 40 নিউটন। বল দুটির মধ্যে ছোট বলটির মান 30 নিউটন এবং এটির লব্ধি ছোট বলের লম্ব বরাবর, এই যে লম্ব বরাবর ক্রিয়া করে। ভাইয়া আমি বলছিলাম লব্ধি লম্ব বরাবর ক্রিয়া করে, তাইলে কি ভাই? পিথাগোরাস। মনে থাকবে, লব্ধি কোনো একটার সাথে লম্ব, লব্ধি কোনো একটার সাথে লম্ব, এটা মানে কি ভাইয়া? পিথাগোরাস। লব্ধি কোনো একটার সাথে লম্ব মানে কি ভাই? পিথাগোরাস। তাহলে লব্ধি, এই দেখো বলছে লব্ধিটি ছোট বলের সাথে 90 ডিগ্রি কোণে কাজ করে। লব্ধি কত? 40, ছোট বল কত? 30। এটা ছোট বল, এই যে এটা কত? ছোট বল। ছোটটার সাথে লব্ধি, এই যে লব্ধি, লব্ধিটা 40, 90 ডিগ্রি কোণে কাজ করে। বলছে অপর বলটির মান কত? এই সেই অপর বল। এই অপর বলটা কত সেটা মনে করো কিউ, এটা আমি জানি না। এই কিউ আমি জানি না, তো কেমনে জানবো? প্যারালাল প্যারালাল, আমরা কি পেয়ে গেলাম? সমকোণী ত্রিভুজ পেয়ে গেলাম। এটার এই বাহুটাই হচ্ছে কিউ। কিউ সমান কত হবে? √40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার মানে কত? 1600 প্লাস 900, 2500, রুট করলে 50। তাহলে আমাদের বড় বাহুটার মান হচ্ছে, বা বড় কোণটির বড় ভেক্টরটির মান হচ্ছে 50। ওকে, পরে দেখো এখানে কি দিছে। ওকে, পি কিউ ভেক্টর দুইটি একটি বিন্দুতে লম্বভাবে ক্রিয়াশীল, এদের লব্ধি ভেক্টরের দিক কত হবে বলো? এরা একে অপরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল, তার মানে এদের লব্ধি ভেক্টরের দিক চাইছে। তাহলে হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। লম্বভাবে ক্রিয়াশীল মানে 90 ডিগ্রি, তাহলে এদের লব্ধি ভেক্টরের দিকটা চাইছে। এদের লব্ধি ভেক্টর তুমি কেমনে বের করবা? ভাই পি ভেক্টরের মান কত? এটা তো পি ভেক্টর দেওয়া, সেটার মান কত হবে? দেখো মান কেমনে বের করো? √1 স্কোয়ার 2 স্কোয়ার 2 স্কোয়ার, 4 আর 4 8, 8 আর 1 9, তাহলে এটা হবে 3। √9 করলে 3। কিউ ভেক্টরের মান কত? √3 স্কোয়ার মানে 9 আর 4 13, 13 আর এটা হবে 3 4 12, 25 মানে 5। এই যে পি আর কিউ এর মান আমরা বের করলাম এবং বলছে এরা 90 ডিগ্রি কোণে কাজ করে। এই যে 90, পি এর মান 3, কিউ এর মান 5, এরা কাজ করে 90 ডিগ্রি কোণে। তাহলে এই যে এদের লব্ধিটা হচ্ছে এটা, আমাকে এই লব্ধির দিকটা বের করতে বলছে। আচ্ছা তোমরা মান বের করা বুঝছো তো? এটার মান কেমনে বের করছে? √x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। কিউ এর মান কত? √x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার করলে 3 আর 5 আসবে এবং এরা 90 ডিগ্রি কোণে কি আসিল, তাহলে লব্ধিটা কত হবে? লব্ধির মান আমাকে চাইনি, চাইছে লব্ধি ভেক্টরের দিক। কার সাথে? পি এর সাথে। পি এর সাথে লব্ধি ভেক্টরের দিক, এই যে এই অ্যাঙ্গেলটা চাইছে। তাহলে এই অ্যাঙ্গেলটা টেন থিটা, যার সাথে অ্যাঙ্গেল সে নিচে সিঙ্গেল, বাকি রইল কিউ সাইন 90, আলফা হচ্ছে 90 প্লাস কিউ কজ 90, তাই না? এটাই তো আসে। এবার দেখো কিউ কত? কিউ কত? কিউ হচ্ছে 5, 5 সাইন 90 মানে 5, পি হচ্ছে 3, তাহলে এটা হচ্ছে টেন থিটা। এবার আমরা এই অ্যাঙ্গেলটার মান বের করব। 10 ইনভার্স 5/3 কত হয়? 10 ইনভার্স 5/3, 10 ইনভার্স 5/3, 5/3 বাই 5/3 মানে কত জানো? 1.67। 5/3 মানে কত ভাইয়া? 1.67। ধরো এটা যখন আসছিল তখন ক্যালকুলেটর ইউজ হইতো,
2008-9, বাট ধরো তোমার হাতে ক্যালকুলেটর নাই, এটা আসছে, তাহলে এটা কেমনে করবা? তোমার খালি মনে রাখতে হবে 5/3 মানে 1.67, এটা মনে রাখলেই ডান। কেমনে ডান ভাইয়া? টেন ইনভার্স 1 মানে কত? 45 ডিগ্রি। টেন ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। টেন ইনভার্স 1 মানে হচ্ছে 45 ডিগ্রি, তাই না? আবার এর পরের কোনটা তুমি জানো? এর পরেরটা জানো, টেন ইনভার্স √3। এটা কত হয়? 60 ডিগ্রি। ভাই √3 মান হচ্ছে 1.72 এরকম। তাহলে দেখো তো ভাই, টেন ইনভার্স √3 যদি 60 হয়, টেন ইনভার্স 1 যদি 45 হয়, তাহলে এই মানটা 1.67 হচ্ছে √3-র চেয়ে সামান্য কম। তাহলে 45 থেকে 60-র মাঝে অ্যাঙ্গেলটাই হবে টেন ইনভার্স 1.67। 40 থেকে 60 মাঝে একটাই আছে, 59 ডিগ্রি। তাহলে অ্যান্সার হচ্ছে 59 ডিগ্রি। বুঝছো? সহজ কিন্তু। এই যে ক্যালকুলেটর ছাড়া এভাবে করবা, কেমনে করবা আবারও বুঝো। √3-র মান হচ্ছে 1.723 এরকম কিছু, আর টেন ইনভার্স √3 মানে 60 ডিগ্রি, আর টেন ইনভার্স 1 মানে 45 ডিগ্রি। তাহলে এই যে 1.67 এটার কি √3-র কাছাকাছি, তার মানে অ্যান্সারটা 60 ডিগ্রির চেয়ে কম হবে। আর যেহেতু এটা একের চেয়ে অনেক বড়, তাহলে অ্যান্সার 45-এর চেয়ে ডেফিনেটলি বড় হবে। 45 আর 60 ডিগ্রির মাঝে একটাই অ্যাঙ্গেল দেওয়া আছে, যেটা 59। তাও চিন্তা করার কোনো কারণ নেই, কারণ এই সময়ে ঢাকা ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ছিল, সো প্যারা খাওয়ার কোনো দরকার নেই। দেখো জিএসটিতে আসা কোয়েশ্চেন দেখি পারি কিনা, তাহলে আমরা জিএসটিয়ান হয়ে যেতে পারবো সবাই। একই বিন্দুতে ক্রিয়ারত দুটি ভেক্টরের মান সমান, তার মানে একটা ভেক্টর পি হলে আরেকটা ভেক্টর কত? পি। কথাকে বুঝাইতে পারছি? মান সমান। এদের মধ্যবর্তী কোণ আলফা, তার মানে এদের মধ্যবর্তী কোণ আলফা। এদের লব্ধি একটির সাথে থিটা কোণ উৎপন্ন করে আলফা ও থিটার মধ্যে সম্পর্ক কি হবে? বলো, জিএসটির কোয়েশ্চেন, গত বছর আসা। আলফা এবং থিটার মধ্যে সম্পর্ক কি হবে? ভাই এটা তো কানার ভাই অন্ধও পারবে। এটা হচ্ছে পি, ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে পি, ধরো এটা পি, এবং এদের মধ্যবর্তী কোণ আলফা। তাহলে এই মনে লব্ধিটা কি মাঝ বরাবর যাবে না? দুইজন যদি সমান হয়, লব্ধি কোণ বরাবর যাবে? মাঝ বরাবর। একদম লব্ধি মাঝ বরাবর যাবে। এই দুইটা যদি সমান হয়, লব্ধি কি মাঝ বরাবর যাবে? লব্ধি কোণটাকে কি দ্বিখণ্ডিত করে যাবে না? লব্ধি যদি মাঝ বরাবর যায়, তাহলে আলফাকে কি দুই ভাগ করে যাবে না? তাহলে আমরা বলতে পারি লব্ধির উৎপন্ন কোণ হচ্ছে আলফাকে দুই ভাগ করা। তাহলে থিটা সমান α/2। এটা তো কানার ভাই অন্ধ পারবে। তাহলে এটা হচ্ছে সি নাম্বার। যারা ডি বলতেছো তাদেরকে গাড়াবো আমি, একদম গাড়াবো। ভাই দুইটা যদি সেম হয়, লব্ধি মাঝ বরাবর যাবে, তার মানে এই আলফাকে লব্ধিটা কয় ভাগ করে যাবে? দুই ভাগ। তাহলে এই যে লব্ধির উৎপন্ন কোণ হবে আলফার অর্ধেক। আরে পোলাপাইন, যদি গণহারে এইভাবে ভুল উত্তর দেয় তাহলে তো সমস্যা। এই দেখো, এই যে যখন আমাদের জি গুচ্ছ ছিল না, জাস্টে আসা কোয়েশ্চেন, দেখি পারি কিনা। পারতে হবে, এগুলো সহজ। 2a ও a ভেক্টর পরস্পরের সঙ্গে একটি নির্দিষ্ট কোণ আনত। প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়। ভেক্টরদের মধ্যবর্তী কোণ নির্ণয় করো। দেখো কত সহজ করা যায়, দেখি চলো। পরস্পরের সাথে নির্দিষ্ট কোণে আনত, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়। তাহলে দেখো এরা একটা নির্দিষ্ট কোণে আনত, তার মানে ধরে নিচ্ছি এদের কোণ হচ্ছে আলফা এবং এদের লব্ধি হচ্ছে আর। এদের লব্ধি কত? আর। তাহলে আমরা লিখতে পারি পি মানে কত? 2a। পি স্কোয়ার করলে কত হবে? 4a স্কোয়ার প্লাস কিউ মানে এ স্কোয়ার করলে কিউ স্কোয়ার প্লাস 2 পি কত? 2a, কিউ কত? এ, 2p কিউ কজ আলফা। এটার মান কত ভাই? আর স্কোয়ার, তাই না? যেহেতু রুট নাই, আর স্কোয়ার দিয়েছি, ধরে নিয়েছি মধ্যবর্তী কোণ আলফা এবং লব্ধি হচ্ছে আর। তাহলে এটা কত হবে দেখো তো? 4a আর a মানে 5a স্কোয়ার প্লাস 2 দুগুণে 4, এ গুণ দিলে a স্কোয়ার কজ আলফা সমান আর স্কোয়ার। এটা সমীকরণ নাম্বার 1 দিলাম। এখানে অজানা রাশি কয়টা? দুইটা, একটা হচ্ছে আলফা, এটা হচ্ছে আর। ওকে, এরপরে শর্তে কি বলছে? শর্তে বলেছে যে প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়। তার মানে যে প্রথম ভেক্টরকে আমরা দ্বিগুণ করব, এটা 2a আছে, এটাকে 4a করায় দিব। তাহলে 4a, এটা যদি 4a হয়, স্কোয়ার করলে কত হবে? 16a স্কোয়ার। এটা a এর মতো এই থাকবে, 2 ইন্টু হয়ে গেল 4a, এটা এই থাকলো কস লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়। তার মানে আলফা আলফার মতোই থাকবে, আলফা চেঞ্জ করব না, লব্ধি হয়ে যাবে 3 গুণ। এটা আর ছিল, হয়ে যাবে 3 আর, স্কোয়ার করলে হবে 9 আর স্কোয়ার। এবার কত হয় ভাইয়া?
16 আর 1 17, 17 a স্কোয়ার, 4 দুগুণে 8, 8 a স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 9 আর স্কোয়ার। সমীকরণ নাম্বার দিলাম 2। বের করতে বলছে আলফার মানটা কত, বুঝছো? বের করতে বলছে আলফা কত, আলফা। তাইলে আমার এই যে দুইটা সমীকরণ, অজানা রাশি কয়টা, দুইটা, আলফা আর আর। তো আমি এক কাজ করি, 1 নংকে 9 দ্বারা গুণ দিয়ে 2 নং থেকে বিয়োগ করি, তাইলে তো হয়ে গেল। এই যে 2 নং থেকে আমরা বিয়োগ করব 1 নংকে, কিন্তু এই 1 নংকে কত দ্বারা গুণ দিব, 9 দ্বারা গুণ দিব। তাহলে 2 নং কত, 2 নং হচ্ছে 17 a স্কোয়ার প্লাস 8 a স্কোয়ার cos আলফা সমান 9 আর স্কোয়ার, এটা হচ্ছে 2 নং। এখন 1 নংকে কত দ্বারা গুণ দিব, 9, তাহলে 5 নং 45, তাহলে 45 a স্কোয়ার। এটারে কত দ্বারা গুণ দিব, 9, 4 নং 36, 36 a স্কোয়ার cos আলফা। আর এটা হবে 9 আর স্কোয়ার, 9 দ্বারা গুণ দিলে। এবার বিয়োগ করে দাও, এই যে মাইনাস মাইনাস মাইনাস, এটা 0 হয়ে গেল। 17 থেকে 45টা বিয়োগ করলে কত থাকে, 28, তাহলে 28 মাইনাসের 28 a স্কোয়ার, আর 8 থেকে 36টা গেলে কত থাকে, 28, তাহলে মাইনাসের 28 a স্কোয়ার cos আলফা ইজ ইকুয়াল টু 0। তাহলে মাইনাসের 28 কই পাশে নিলে 28 a স্কোয়ার 28 স্কোয়ার কাটা যাবে, তাহলে এটা থাকবে cos আলফা সমান -1। cos আলফা সমান -1 মানে কত, cos আলফা সমান -1 মানে আলফা সমান 180 ডিগ্রি। তাহলে এই হচ্ছে অ্যান্সার, বুঝছো? ক্যালকুলেট করে দেখো, এটাই আসবে, cos আলফা সমান -1 আসবে, তাহলে আলফা সমান আসবে 180 ডিগ্রি। আচ্ছা, যারা বলতেছো এটা শর্টকাট হবে কিনা, এটা তো সহজ অঙ্ক রে ভাই, এটা শর্টকাটের কি আছে, এটা তো ধুমধাম করলে ভাই, এটা তো তোমার তাড়াতাড়ি প্র্যাকটিস করতে হবে, এটা শর্টকাট কেন শিখবা, দেখি শর্টকাট হয় কিনা। লব্ধির মান 3 গুণ বৃদ্ধি হয়, হ্যাঁ এটা শর্টকাট আছে, শর্টকাট দেওয়া যাবে। এটাও শর্টকাট কি, শর্টকাট হচ্ছে, দেখো দুইটা ভেক্টর র্যান্ডমলি চিন্তা করো, এটা মনে করো একটা ভেক্টর 2a, এটা মনে করো একটা ভেক্টর a, এদের মধ্যবর্তী কোণ তুমি জানো না, তুমি কি জানো, জানো না, এটা তোমার বের করতে হবে। কারণ শর্তে কি বলছে, প্রথম ভেক্টরকে দ্বিগুণ করলে লব্ধির মান 3 গুণ হয়, তাহলে ধরো এদের লব্ধি হচ্ছে r। এখন প্রথম ভেক্টরকে তুমি দ্বিগুণ করবা, অর্থাৎ 2a এর জায়গায় 4a করবা, 4a করবা, বাকি সবই সেম থাকবে। এটা মনে করো a এই থাকবে, এটা আলফা আলফাই থাকবে, লব্ধি হয়ে যাবে 3r। এটা কখন সম্ভব বলো, লব্ধির মান 3 গুণ হবে, এটা কখন সম্ভব? তখনই সম্ভব, চিন্তা করো ভাই, যখন এই আলফাটা 180 হবে। কেন, চিন্তা করো, এটা অপশন টেস্ট দিয়েও করা যায়, যে আলফা 180 হওয়া ছাড়া সম্ভব না। এটা তুমি 4 করছো, 4a থেকে এই a বিয়োগ গেলেই কেবলমাত্র এটা 3 গুণ হবে। তাহলে a বিয়োগ যাবে কখন, a বিয়োগ কখন যায়, যখন আলফা 180 ডিগ্রি। এভাবে চিন্তা করলে দ্রুত হয়ে যাবে, তাছাড়া অপশন নাই, ঠিক আছে? এভাবে চিন্তা করা পারতে হবে যদি তুমি এটা পারো, তাছাড়া তো এটা পারবা না। পরের কোয়েশ্চেন, এই যে একটা সুন্দর কোয়েশ্চেন, সিমিলার কোয়েশ্চেন, দেখো এটা আমি শর্টকাট দিয়ে করাই, তোমাদেরকে মজা পাবা। কোন বিন্দুতে দুটি বল ক্রিয়ারত, এই মনে করো একটা বিন্দু, এখানে কয়টা বল ক্রিয়াশীল, দুইটা, এই একটা পি, এই মনে করো একটা পি, এই যে এদিকে একটা পি, আর এটা মনে করো কিউ, দুইটা বল ক্রিয়াশীল। ওকে, তো বলছে এদের একটির মান দ্বিগুণ করে অপরটি 16 নিউটন। আচ্ছা দেখি, পি আর কিউ ক্রিয়াশীল, তো এদের মধ্যবর্তী কোণ ধরো আলফা, তাহলে এদের লব্ধি কোণটা হবে এই যে সামান্তরিকের কর্ণ বরাবর, এটা হচ্ছে লব্ধি আর। এবার কি বলছে দেখো, একটির মান দ্বিগুণ, তার মানে পি এর মানকে আমি ডাবল করে দিব, এই যে ডাবল করে দিলাম, তাহলে পুরো বাহুটা হয়ে গেল কত, 2p। অপরটি 16 নিউটন বৃদ্ধি, তার মানে বাহু বাকিটা আমরা বৃদ্ধি করব, কতটুকু বৃদ্ধি করলাম, 16 নিউটন, তাহলে হইল কত, কিউ প্লাস 16 করলে লব্ধির দিক অপরিবর্তিত থাকে। মানে এই যে এদেরকে বাড়ায় দিছো, এই যে বাড়ায় দিছো, এর ফলে যে নতুন লব্ধিটা সৃষ্টি হবে, সেই লব্ধিটা এই বরাবরই, মানে আগের দিক বরাবরই আছে, লব্ধির দিক চেঞ্জ হয় না, বুঝছো? মানে লব্ধির মান বাড়ছে ঠিক আছে, বাট লব্ধির দিকের কোনো চেঞ্জ হয়নি, বুঝছো? লব্ধির মান বাড়ছে কিন্তু লব্ধির দিকের কোনো চেঞ্জ হয়নি, লব্ধি আগে যেই দিক বরাবর ছিল এখনো সেই দিক বরাবরই আছে।
বলছে শেষোক্ত বলটির মান কত, মানে এই যে কিউ, কিউ এর মানটা কত। তো এটা আমরা শর্টকাট দিয়ে করতে পারবো, এই যে এই চিত্রটা আঁকতে পারলেই হয়ে যাবে। এখানে দেখো তো এই ত্রিভুজটা খেয়াল করতে পারছো? পারছি। তারপরে এই ত্রিভুজটা খেয়াল করতে পারছো? এই যে হলুদটা পাচ্ছি। এরা দুজন কি সদৃশ ত্রিভুজ না? সদৃশ ত্রিভুজ। দেখো কেমনে বুঝলাম সদৃশ ত্রিভুজ, কেমনে বোঝা যায়? এই যে এই বাহু আর এই বাহু সমান্তরাল, এই বাহু আর এই বড় বাহু সমান্তরাল, এবং এই বাহুটা কমন, তাহলে কি এরা দুজন সদৃশ ত্রিভুজ। সদৃশ ত্রিভুজের একটু লিখো, সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। সমান হয়। সদৃশ ত্রিভুজের সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। তাহলে যে পি বাহু, পি বাহুর সমান্তরাল বাহু হচ্ছে 2p, তাহলে p বাই 2p যা হবে, কিউ বাহুর সমান্তরাল বাহু এই যে বড়টা, তাহলে কিউ বাই কিউ প্লাস 16 তাই হবে। তাহলে এখান থেকে pp কাটা দিলে আমরা পাবো 2q সমান কিউ প্লাস 16, সুতরাং কিউ এর মান আসবে 16 নিউটন। শেষ। 16 নিউটন। বুঝছো? তাহলে কিউ এর মান হচ্ছে 16 নিউটন। ওকে, ডান। আমাদের লব্ধি টব্ধি ডান। লব্ধি থেকে এই টাইপের অঙ্কই আসবে, আর বেশি কিছু অঙ্ক আসবে না। এবার আমরা চলে যাব লম্ব উপাংশ। ক্লাস ডিউরেশন হবে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা থেকে 1 ঘন্টা 45 মিনিট ম্যাক্সিমাম। একটু পানি খেয়ে আসি, লম্ব উপাংশে আসি। পানি দিও তো একটু, নর্মাল, ঠান্ডা দিও না। লম্ব উপাংশ, দেখো ভাইয়া, লম্ব উপাংশ কি? লম্ব উপাংশটা কি? লম্ব উপাংশ ভাইয়া, ধরো এটা হচ্ছে একটা বল, যেই বল হচ্ছে এফ। এই বলের আমি এই দিকে আর এই দিকে উপাংশ চাই। এই কোণটা মনে করো থিটা, এই কোণটা কত? থিটা। মনে রাখবা উপাংশ হচ্ছে যেদিকে থিটা সেদিকে কস। একটু লিখে নাও। উপাংশ, লম্ব উপাংশ মানে যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। এই লাইনটা লিখো। উপাংশ মানে কি? ঠাড়া বলো, সবাই জোরে বলো। যেদিকে থিটা সেদিকে কস, আর তার লম্ব দিকে কি হবে? সাইন হবে। উপাংশ মানে কি? যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে সাইন। তাহলে এই যে এইদিকে থিটা দেওয়া মানে এদিকে এফ এর উপাংশ হচ্ছে এফ কস থিটা, আর তার লম্ব দিকে উপাংশ হচ্ছে এফ সাইন থিটা। ওকে, সো এখান থেকে কি কোয়েশ্চেন আসে দেখো কি বলছে, কেমন প্রশ্ন। পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি 80 নিউটন। পরস্পরের সাথে কতভাবে ক্রিয়াশীল? লম্বভাবে ক্রিয়াশীল দুইটা বলের লব্ধি 80 নিউটন। তাহলে এই হচ্ছে একটা বল এবং এ হচ্ছে আরেকটা বল। এরা পরস্পরের সাথে লম্ব, তাই না? পি আর কিউ। এদের লব্ধি হচ্ছে আর, সেটার মান বলে দিছে 80 নিউটন। বলছে লব্ধি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এটা 60 ডিগ্রি। তাহলে বলছে বল দ্বয়ের মান কত? আমাকে কমেন্টে বলো। বল দ্বয় অর্থাৎ পি এবং কিউ এর মান কত? লব্ধি যদি একটি বলের সাথে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে পি এবং কিউ এর মান কত বলো? তাহলে পি এর মান হবে, এই যে পি এর মান হবে, এই যে আর দেওয়া আছে না, 80 cos 60, cos 60 মানে 40 নিউটন। আর কিউ এর মান হবে 80 sin 60, sin 60 মান হচ্ছে √3/2, তাহলে 40 √3 নিউটন। শেষ। যেদিকে থিটা সেদিকে কস। এটা বলো কি হবে, দেখি এটা কে কে পারে। একটি ইটকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে, এ হচ্ছে একটা ইট, এই ইটকে অনুভূমিকের সাথে 60 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টানা হচ্ছে। এই যে ও হচ্ছে অনুভূমিক,
এর সাথে 60 ডিগ্রি কোণে 100 নিউটন বলে টানা হচ্ছে। ইটের ওজন কত হলে সেটি উপরের দিকে বেগপ্রাপ্ত হবে ভাইয়া বলো। খুব সুন্দর ইন্টেলেকচুয়াল কোয়েশ্চেন। এই ইটের ওজন কত হলে এই ইটটি উপরের দিকে বেগপ্রাপ্ত হবে? ফার্স্ট অফ অল এই 100কে উপাংশে ভাগ করে দিয়ে কত হবে? 100 cos 60 অর্থাৎ 50 নিউটন, আর তার লম্ব দিকে হবে 100 sin 60 100 sin 60 অর্থাৎ 50√3 নিউটন। এখন এই যে 50√3 নিউটনে সেটা কোন দিকে? উপরের দিকে। বলছি ইটের ওজন কত হলে সেটি উপরের দিকে বেগপ্রাপ্ত হবে? হ্যাঁ, ইটের ওজন কত? ইটের ওজন হচ্ছে নিচের দিকে, সেটা হচ্ছে mg বা w, mg। তো বলো তো, যখন এই যে উপরের দিকের বল ওজনের চেয়ে বেশি হবে তখন ইটটা উপরের দিকে বল প্রাপ্ত হবে, তাই না? এটা তো খুবই কমন সেন্স যে এই যে ইটের উপরে এদিকে বল কাজ করতেছে 50√3, নিচে mg, তাহলে mg যদি উপরেরটার চেয়ে বড় হয় তাহলে ইটটা উপরে উঠবে না। বাট যদি mg এর মান এটা সমান বা কম হয়, যে mg ইজ লেস দ্যান অর ইকুয়াল 50√3 হলে, mgর মানটা যদি এটার চেয়ে ছোট হয় কিংবা সমান হয় তাহলেই কিন্তু ইটটা উপরের দিকে বেগ প্রাপ্ত হবে। একদম কাটায় কাটায় ইকুয়াল হলেও বেগ প্রাপ্ত হয়, এটা আমরা ধরি। তাহলে এখানে mgর মানটা লেস দ্যান অর ইকুয়াল 50√3 হইতে হবে। mgর সর্বনিম্ন মান হইতে হবে লেস দ্যান অর ইকুয়াল 50√3। ওকে, একজন বলছে আগেরটা বুঝি নাই। আগেরটা ছিল 80 নিউটন হচ্ছে লব্ধি, এটাকে উপাংশে ভাগ করতে বলছে। তাহলে এদিকে কত? 60 কোণে আছে, তাহলে যেদিকে থিটা সেদিকে কস, 80 cos 60, তার লম্ব দিকে সাইন, 80 sin 60, সোজা হিসাব। ওকে, সো চলো এবার আমরা চলে যাই লন রোলারের একটা চমৎকার প্রবলেম দেখতে। লন রোলার মানে বড় ধরনের চাকা, এটা ভালো মতো খেয়াল করো তাইলেই হবে। লেস দেন অর ইকুয়াল 50√3। ওকে, লন রোলার, মনোযোগ দাও তাইলে সে না বুঝবা, না মনোযোগ দিলে বুঝবা কেমন? এই হচ্ছে একটা লন রোলার, দেখো সব একটু তাকাও। লন রোলার মানে বড় বিশাল সাইজের চাকা। ওকে, রোলার। এখন এই রোলারের কাহিনীটা বুঝো। এই রোলারকে তুমি যদি এদিকে টানো ভাই, এদিকে যদি এফ বলে টানো, এই এফ এর উপাংশ আছে নাকি নাই? আছে। তো ধরো এই যে এইদিকে সাথে থিটা কোণে টানতেছো, উপাংশে ভাগ করা জানো? না জানলে মুড়ি খাইতে হবে কিন্তু। যেদিকে থিটা সেদিকে কস, তাহলে এই এফ এর এইদিকে উপাংশ হবে এফ কস থিটা, আর তার লম্ব দিকে মানে এই দিকে উপাংশ হবে এফ সাইন থিটা। এবার এই রোলারের ওজন কোন দিকে? এই রোলারের ওজন কিন্তু নিচের দিকে, mg। তো এবার খেয়াল করে দেখি, এই রোলারটা সামনের দিকে যায় কার কারণে জানো? সামনের দিকে যায় এই এফ কস থিটার কারণে। এই এফ কস থিটার কারণে রোলারটা সামনের দিকে এগিয়ে চলে। ওকে, রোলারটা সামনের দিকে এগিয়ে চলে কেন? এফ কস থিটার কারণে। আর এই এফ সাইন থিটা ওজনের উল্টা দিকে কাজ করতেছে, তাইলে ওজন থেকে এফ সাইন থিটাটা কি হবে? বিয়োগ যাবে। তাহলে এর ওজনটা কিছুটা হালকা মনে হবে। কেন হালকা মনে হবে ভাই? বোঝাই যাচ্ছে ওজন কাজ করে নিচে, এফ সাইন থিটা উপরে, তাহলে এখানে ওজন থেকে এফ সাইন থিটা বিয়োগ যাবে, তাহলে এখানে লন রোলারটা একটু হালকা মনে হবে। তাহলে লন রোলারের ওজনটা কিছু কমে যাবে। সেক্ষেত্রে একটু লিখে নাও, সেক্ষেত্রে লন রোলারের আপাত ওজন হবে, আপাত ওজন হবে mg। তো নিচে ছিলই, কিন্তু mg থেকে এই এফ সাইন থিটা বাদ যাবে। সেক্ষেত্রে লন রোলারের আপাত ওজন হবে mg মাইনাস এফ সাইন থিটা। আপাত ওজন মানে অ্যাকচুয়াল না, অ্যাকচুয়াল তো তার mg, মানে এই mg থেকে উপরের দিকে যে এফ সাইন থিটা সেটা বাদ যাবে, তাহলে আপাত ওজন হবে mg মাইনাস এফ সাইন থিটা। সেম প্রশ্ন ঢাবিতে আসা কোয়েশ্চেন, যে এটা না লন রোলারের, হ্যাঁ, তাহলে লন রোলারের আপাত ওজন হবে mg মাইনাস এফ সাইন থিটা। এটা লন রোলারের টানার ক্ষেত্রে মনে থাকে জানো। তাহলে এখানে আপাত ওজন কত? mg নিচের দিকে, উপরে এফ সাইন থিটা, তাহলে mg মাইনাস
এফ সাইন থিটা। ওকে, এবার নদী নৌকায় আসি আমরা। নদী নৌকা এভাবে বক্স করো, সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময়। নদী নৌকার এই বক্সটা করো, সর্বনিম্ন দূরত্ব সর্বনিম্ন সময়। নদী নৌকার এই দুইটা কেস আছে, সর্বনিম্ন দূরত্ব এবং সর্বনিম্ন সময়। দেখো, একটা নদী পারের ক্ষেত্রে কয়েকটা জিনিস দেওয়া থাকবে। এ হচ্ছে নদী, এটা হচ্ছে নদীর প্রস্থ ভাইয়া, এই যে এটুকু, এটাকে বলে নদীর প্রস্থ ডি। কিসের প্রস্থ? নদীর প্রস্থ ডি। ওকে, এখানে নদীতে স্রোতের বেগ দেওয়া থাকবে ইউ। স্রোতের বেগ কি ভাইয়া? ইউ। আর নৌকার বেগ ভি। নৌকার বেগ কত? ভি। এই তিনটা জিনিস আমাদের জানা থাকতে হবে। হ্যাঁ, এই তিনটা জিনিস কোয়েশনে দেওয়া থাকবে। কি কি দেওয়া থাকবে বলো? নদীর প্রস্থ ডি, স্রোতের বেগ ইউ, নৌকার বেগ ভি। এখন যদি সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে বলে, চোখটা বুঝবা। চোখ বুঝলা, চোখ বুঝে সোজা লিখে দিবা আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এটা হবে ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ, অর্থাৎ এই কোণে রওনা দিতে হবে। সর্বনিম্ন দূরত্ব, প্রশ্নে যদি এই কথাটা, এই ওয়ার্ডটা উল্লেখ থাকে, কি ওয়ার্ড? মিনিমাম ডিস্টেন্স। লম্বালম্বি দূরত্ব, সর্বনিম্ন দূরত্ব বা মিনিমাম ডিস্টেন্স, এই কথাটা উল্লেখ থাকলে চোখটা বুঝে কত কোণে রওনা দিতে হবে? আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ বাই নৌকার বেগ। ইউ হচ্ছে স্রোতের বেগ, ভি হচ্ছে নৌকার বেগ। চোখ বুঝে। আলফা পেয়ে গেল, পাইলাম। তার মানে এই হচ্ছে নদী, এদিকে স্রোত হলে নৌকাটা এদিকে আলফা কোণে চালালে সর্বনিম্ন দূরত্ব, অর্থাৎ সোজাসুজি দূরত্ব যেটাকে বলে, সেভাবে পার হতে পারবো। আলফা বের হয়ে গেল। তারপরে বলে এক্ষেত্রে কত সময় লাগবে। কি সময়? কত সময় লাগবে। সময় সূত্র হচ্ছে টি সমান ডি বাই ভি সাইন আলফা। তার মানে আলফা জানলে সময় জানা কোনো ব্যাপার না। যদি আলফা জানো তাহলে সময় জানা কোনো ব্যাপার না। সময় কত? সময়ের একটাই সূত্র, ডি বাই ভি সাইন আলফা। তাহলে সময় জানতে হলে আলফা আগে জানতে হবে। সময় কত? ডি বাই ভি সাইন আলফা। আর এটা হচ্ছে এক্ষেত্রে লব্ধি বেগ কত? লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ, লব্ধি বেগ যদি হয় ডব্লিউ, দেখো লব্ধি বেগ যদি হয় ডব্লিউ, এটা পিথাগোরাসের মতো কাজ করবে, কারণ লব্ধিটা কি সোজাসুজি কাজ করবে না? সোজাসুজি কাজ করলে এটাকে পিথাগোরাস না? তাহলে এটা ইউ, এটা ভি, তাহলে ডব্লিউ হবে রুট ওভার অফ, ডব্লিউ তো লম্ব, লম্ব হচ্ছে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার। মনে থাকে, রুট ওভার ভি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এই তিনটা, এই হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে কি কি জানলাম, স্টেপ বাই স্টেপ বলো। আলফা অর্থাৎ কত কোণে রওনা দিবে, কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। এক্ষেত্রে কত সময় লাগবে, ডি বাই ভি সাইন আলফা। তাহলে এক্ষেত্রে লব্ধি বেগ কত? ভাই তোমাদেরকে বারবার আমি পড়িয়েছি, লব্ধি যদি লম্ব হয়, লব্ধি যদি কি হয়? লম্ব হয়। দেখো ইউ আর লব্ধি কি সোজাসুজি হলে লম্ব হবে নিশ্চয়ই, তাইলে কি পিথাগোরাস। তাহলে পিথাগোরাসের লব্ধি বেগটা কত ভাইয়া? এটা ভি হলে এটা ইউ হলে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। শেষ। তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে এই জিনিসগুলো ফিক্সড, একদম ফিক্সড। তাহলে আলফা কত? কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। সময় কত? ডি বাই ভি সাইন আলফা। লব্ধি বেগ কত? রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। ডান, আর কিছু লাগবে না। শেষ। সর্বনিম্ন দূরত্ব। এবার সর্বনিম্ন সময়। এখানে একটা জিনিস মনে রাখবে, আলফা সমান 90 ডিগ্রি। শেষ, অঙ্ক শেষ, সব কিছু শেষ। যদি সর্বনিম্ন সময় পার হতে বলে তাহলে আলফা কত? 90 ডিগ্রি। আলফা কত? 90 ডিগ্রি। অর্থাৎ ইউ এর সাথে ভি কত কোণে রওনা দিতে হবে? 90 ডিগ্রি। এটা হচ্ছে সর্বনিম্ন সময়ে পার। তাহলে সময়ের মান কত হবে? সময় সূত্র একটাই, ডি বাই ভি সাইন আলফা। তাহলে ভি সাইন আলফা তো তুমি জানোই 90, তাহলে ডি বাই ভি, ডি বাই ভি, নদী পার হতে সময় ডি বাই ভি, ডি বাই ভি, ডি বাই ভি। এক্ষেত্রে লব্ধি বেগ, এক্ষেত্রে লব্ধি বেগ ডব্লু বাই ইউ আর ভি। 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি কত? রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। এটা হচ্ছে এক্ষেত্রে লব্ধি বেগ, ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। শেষ। আর
এক্ষেত্রে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে এই হচ্ছে নদী, খেয়াল করো নদীতে স্রোতের বেগ ইউ, নৌকাটা তো তুমি সোজাসুজি এইভাবেই দিচ্ছ, নৌকাটা কি আসলে এখান থেকে এখানে যাবে? না, নৌকা তো লব্ধি বরাবর যাবে, এটা হচ্ছে লব্ধি বরাবর গেল, এইখানে আসলো নৌকাটা। এখন খেয়াল করে দেখো নৌকাটা এখানে আসা মানে সে নৌকাটা এক্স অক্ষে এই দূরত্বটুকু গিয়েছে, এক্স, এটাকে বলে অনুভূমিক দূরত্ব। এটাকে কি বলে? অনুভূমিক দূরত্ব, অনেক সময় বলে পার বরাবর দূরত্ব। তাহলে এই এক্স হবে, দেখো এই এক্স এর সূত্র বের করবো, দূরত্ব হচ্ছে বেগ ইন্টু সময়, সময় তুমি অলরেডি জানো ডি বাই ভি। তাহলে এই এক্স দূরত্ব কোন বেগ দিয়ে বের করবা ভাইয়া? এক্স দূরত্ব বের করবা এক্স অক্ষ বরাবর বেগ দিয়ে। এই এক্স অক্ষ বরাবর বেগ হচ্ছে ইউ, খেয়াল করে দেখো, তারপর নৌকাটাকে এক্স অক্ষে সরায় কে? ইউ। তাহলে এক্স হচ্ছে বেগ ইন্টু সময়, সময় হচ্ছে এই যে ডি বাই ভি, শেষ। এটা খালি এক্সটার সর্বনিম্ন সময়ের জন্য, আর কিছু না। ডান, এটুকু মনে থাকবে, এটুকু সবার মনে থাকবে। তাহলে স্টেপ বাই স্টেপ মনে রাখি, সেটা হচ্ছে সর্বনিম্ন দূরত্ব বললে চোখ বুঝে আলফা সমান কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এক্ষেত্রে সময় লাগবে ডি বাই ভি সাইন আলফা। এক্ষেত্রে আমার লব্ধি বেগ হচ্ছে, যেহেতু লব্ধিটা লম্ব, তার মানে রুট ওভার অফ ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, মানে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, শেষ। আর সর্বনিম্ন সময় বললে চোখ বুঝে লিখবা আলফা সমান 90 ডিগ্রি, তাহলে সময়ের মান হবে ডি বাই ভি সাইন 90, অর্থাৎ ডি বাই ভি। তাহলে এক্ষেত্রে লব্ধি বেগ হচ্ছে, বোঝাই যাচ্ছে যে ইউ আর ভি 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হবে রুট ওভার অফ ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার। আর এক্ষেত্রে এক্স অক্ষ বরাবর একটা দূরত্ব যায়, সেটা হবে এক্স অক্ষ বরাবর বেগ, অর্থাৎ স্রোতের বেগ ইন্টু টাইম, টাইম কত? ডি বাই ভি, শেষ। এই গেল নদী নৌকার যা কিছু এখানে, নদী নৌকা থেকে যা কিছু আসবে এখানে, এর বাইরে কিছুই নেই। দেখবা প্রমাণ, দেখবা, দেখি চলো। আচ্ছা, এক্স এর কনসেপ্টটা আবার আমি কিন্তু আবার রিপিট করেও দিয়েছি। এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর দূরত্ব। এই যে তোমরা দেখো এই দিকে দূরত্ব না, এই দিকে বেগ কোনটা? ইউ না ভি? এই দিকের বেগ হচ্ছে ইউ, তাহলে বেগ ইন্টু সময়, বেগ ইন্টু সময় ডি বাই ভি, শেষ। ইউ ইন্টু ডি বাই ভি, সময় তো ভাই আর ডি বাই ভি। ওকে, আর ডব্লু যারা বুঝো নাই বলতেছো, এইখানে মানে এই সর্বনিম্ন সময়ে ইউ এবং ভি কত কোণে কাজ করে? 90 ডিগ্রি। 90 ডিগ্রি কোণে কাজ করলে তাদের লব্ধি কত হবে রে ভাই? এটা তো কানার ভাই অন্ধ বুঝার কথা। 90 ডিগ্রি কোণে কাজ করলে লব্ধি হবে রুট ওভার অফ ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার, রুট ওভার অফ পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ারের মতো, তাই না? ওকে, দেখি চলো কি প্রশ্ন আসছে এখান থেকে, দেখি বলো। প্রথম প্রশ্ন, আমি উদ্দীপক পড়বো না, উদ্দীপকে 3টা জিনিসই দেওয়া। কি কি দেওয়া? উদ্দীপকে দেওয়া আছে স্রোতের বেগ মানে ইউ, নৌকার বেগ মানে ভি, এবং নদীর প্রস্থ ডি। বলছে সর্বনিম্ন দূরত্বে নদী পার হতে হলে কোন দিকে চালাবো? এ নাম্বার, যেহেতু সর্বনিম্ন দূরত্ব, চোখ বুঝে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি, এটা হবে 120 ডিগ্রি, শেষ। 6/12 মানে হাফ, কজ ইনভার্স মাইনাস হাফ মানে 120 ডিগ্রি। বি নাম্বার, এক্ষেত্রে কত সময় লাগবে? অলরেডি আমরা পড়াইছি, টি সমান ডি বাই ভি সাইন আলফা। তাহলে ডি কত? ডি হচ্ছে 12 কিলোমিটার, ভি হচ্ছে 12, সাইন আলফা হচ্ছে সাইন 120, সাইন 120 ডিগ্রি মানে হচ্ছে √3/2, তাই না? √3/2 না? তাহলে এটা হবে 12 কাটা, এখানে হবে √3/2 আওয়ার, যেহেতু কিলোমিটার পার আওয়ারে একক ছিল সব, তাহলে এটা হচ্ছে √3/2 আওয়ার। ওকে, দেখছো সহজ না? নেক্সট প্রশ্ন, সর্বনিম্ন সময়ে পার হতে নৌকা কোন দিকে চালাবো? দিক বললেই সি হচ্ছে 90 ডিগ্রি, যেহেতু সর্বনিম্ন সময়। ডি, এক্ষেত্রে কত সময় লাগবে? টি সমান ডি বাই ভি সাইন 90 ডিগ্রি, তাহলে ডি কত? 12, এটা কত? 12, 12 কাটা, তার মানে 1 ঘন্টা। ই, এক্ষেত্রে নৌকা কর্তৃক অতিক্রান্ত অনুভূমিক দূরত্ব, অনুভূমিক দূরত্ব মানে এক্স, তাহলে এক্স হচ্ছে ইউ ইন্টু টি। ভাই এই সূত্র কোথেকে আসছে? এস ইকুয়াল ভি ইন্টু টি থেকে আসছে। এস এর জায়গায় এক্স, ভি এর জায়গায় ইউ, টি এর জায়গায় টি। ইউ কত ভাইয়া? ইউ হচ্ছে 6, আর টি কত? টি হচ্ছে 1, 6 1 6, তাহলে 6 কিলোমিটার।
যেহেতু কিলোমিটার পার আওয়ার এসব, বুঝছো? ইউ ইন্টু টি, টি মানে ডি বাই ভি, ডি বাই ভি মানে হচ্ছে 1, তাহলে কিলোমিটার এবং আওয়ারে কাটাকাটি গেলে কিলোমিটার অ্যান্সার থাকবে। আচ্ছা ভাই, আগেরটায় 2/√3 হবে, গুড। √3/2 উল্টায় গেলে 2/√3 আওয়ার হবে। সো পারবো আমরা নদী নৌকা? নদী নৌকার এই যে এই ছকটা জানলে আর কিছু লাগে না, জাস্ট এই ছক। ওকে, সো এবার আমরা ভেক্টর বীজগণিতটা পড়ব, সবচেয়ে ইম্পর্টেন্ট, ঠিক আছে? নদী নৌকা গেল, নদী নৌকা যাওয়ার পর এখন আমরা যাব ভেক্টর বীজগণিত। লিখো সবাই। প্রথমত একক ভেক্টর। ভেক্টর বীজগণিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ভাইয়া, যত ধরনের একক ভেক্টর আছে সব আমরা এই স্লাইডে লিখব, ঠিক আছে? দেখো, ধরো তোমার হাতে দুইটা ভেক্টর দেওয়া আছে, এই যে গিভেন, একটু লেখানো, গিভেন এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এটা হচ্ছে এ ভেক্টর। এরপরে আরেকটা ভেক্টর আছে বি ভেক্টর সমান বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এই দুইটা ভেক্টর তোমার হাতে দেয়া আছে, ওকে? এবার যাবতীয় যা কিছু সব আমরা এখানে দেখব, রেডি? একক ভেক্টর নিয়ে যা বলে, যদি প্রশ্ন বলে এ ভেক্টরের দিকে বা দিক বরাবর একক ভেক্টর, সেটা হবে এ ভেক্টর ডিভাইডেড বাই তার মান, এ ভেক্টরের মান। এই যে মানে এই এ ভেক্টরটা বসাবা, এ ভেক্টর মানে কত? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ, এবং এটার মান হবে √ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ। পারা যাবে না? মান দেয়া থাকলে পারবো না? পারবো। এখন এই একক ভেক্টরটা দুপাশে হতে পারে, সামনে হতে পারে, পিছিয়ে হতে পারে, এই কারণে প্লাস মাইনাস দিবা। যদি অঙ্কে প্লাস মাইনাস না, অপশনে প্লাস মাইনাস না থাকে, না থাকুক, বাট অঙ্কে প্লাস মাইনাস আলা যদি অপশন থাকে, প্লাস মাইনাস সহকারে কোনো অপশন থাকলে অবশ্যই প্লাস মাইনাস দিবা। এটা হলো এর দিক বরাবর একক ভেক্টর। এরপরে যদি বলি 2 নম্বর প্রশ্ন, সেটা হচ্ছে দুইটা ভেক্টর দেওয়া আছে কিন্তু এ ও বি এর সমান্তরাল একক ভেক্টর। এটা অনেকে ভবা চাকা খাওয়া যায়, সমান্তরাল একক ভেক্টর। এই জিনিস আবার কি? এ এবং বি ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, এটা আবার কি? দুইটা ভেক্টর দিয়ে যদি বলে এদের সমান্তরাল, কি ভাইয়া? সমান্তরাল একক ভেক্টর নির্ণয় করো, তাহলে সেটার নাম হবে, সেটা হবে দুইটা ভেক্টরের সমষ্টি ডিভাইডেড বাই এই সমষ্টিগত ভেক্টর দুইটার মান। ব্যাপারটা বুঝাইতে পারছি? দেখো ভাই কেমনে কি, এই যে দুইটা ভেক্টর যোগ করতে পারবা, পারা উচিত, কিন্তু এই আই ক্যাপের সাথে আই ক্যাপ যোগ হবে, জে ক্যাপের সাথে জে ক্যাপ যোগ হবে, কে ক্যাপের সাথে কে ক্যাপ যোগ হবে, যোগ হয়ে তুমি নতুন একটা ভেক্টর পাবা, সেই ভেক্টরটা এখানে বসাবা আর নিচে সেই ভেক্টরের মান দ্বারা ভাগ করবা, শেষ। তাইলেই সমান্তরাল একক ভেক্টর পাবা। তাহলে সমান্তরাল একক ভেক্টর সিস্টেম হচ্ছে এদের সমষ্টি ডিভাইডেড বাই সমষ্টিগত মান, ওকে? এদের লব্ধির, এটা সমান্তরাল বলে, এর লব্ধির সমান্তরালও বলে, সমস্যা নাই, লব্ধির সমান্তরাল একক ভেক্টর। এরপরে যদি বলে এ ও বি এর লম্ব একক ভেক্টর, এটা খুব পরিচিত আমাদের, তাই না? লম্ব একক ভেক্টর। আচ্ছা, এখানেও কিন্তু প্লাস মাইনাস দেওয়া উচিত, বাট অপশনে প্লাস মাইনাস না থাকলে সমস্যা নেই। লম্ব একক ভেক্টর কি তোমরা সবাই জানো? লম্ব একক ভেক্টরের জন্য এ এবং বি কে ক্রস করতে হবে,
এরপর সেই ক্রস গুণনের মান দিয়ে এটাকে ভাগ করতে হবে, এটারও প্লাস মাইনাস দিতে হয়, কারণ ভেক্টরটা লম্ব একক ভেক্টরটা বাইরের দিকেও হতে পারে ভেতরের দিকেও হতে পারে। তো এই হচ্ছে আমাদের একক ভেক্টরে যা যা আসে আমি সব লিখে দিলাম এখানে। ওকে, এই গেল আমাদের একক ভেক্টর। আমরা অঙ্ক করাবো, আগে এই জিনিসগুলো বুঝে নিই। তাহলে অনেকে সমান্তরাল একক ভেক্টর কি সেটা বোঝে না, তোমাদেরকে আমি বুঝিয়ে দিলাম, পরীক্ষায় আসে কিন্তু এগুলো। হ্যাঁ, প্যারালাল বলে প্লাস মাইনাস আসে। আর ভাই এত বুঝতে হবে না, প্লাস মাইনাস লাগাই দিবা, একক ভেক্টরের সামনে প্লাস মাইনাস দিয়ে দিবা। যেমন এই যে প্রশ্নটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসছিল, যে দুইটা ভেক্টর লম্ব দিকে একক ভেক্টর নির্ণয় করো, জাস্ট এটা কি করতে হবে, ক্রস গুণ করতে হবে, ক্রস গুণ করে এই ক্রস গুণনের মান দ্বারা ভাগ করতে হবে, আর কিছুই না, তাই না? এটা তোমরা করবা, এটা তোমাদের HW থাকলো। এই অঙ্কগুলো তোমরা এর আগে করেছো, যেগুলো একটু ইউনিক আমি সেটা দেখাই। দেখো ডট গুণন, ডট গুণন, ডট গুণন মানে কি ভাইয়া? ডট গুণন মানে স্কেলার গুণন, একটু লিখে নাও, স্কেলার গুণন। স্কেলার গুণন হচ্ছে দুইটা ভেক্টরকে আমরা গুণ দিব, কিন্তু আমরা পাবো একটা স্কেলার রাশি, এটাকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন। যেমন একটা ভেক্টর এ আর একটা ভেক্টর ভি ডট করলে পাবো একটা স্কেলার রাশি এ বি কস থিটা, এবং এই ডট গুণনের মাধ্যমে আমরা ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ বের করতে পারি থিটা। এরপরে মনে রাখতে হবে যে একই জাতীয় জিনিসের ডট হয় ওয়ান, তাহলে আই ডট আই মানে ওয়ান, জে ডট জে ক্যাপ মানে হচ্ছে ওয়ান, কে ডট কে ক্যাপ মানে হচ্ছে ওয়ান। আর দুইটা ভিন্ন ডট দিলে মানে আই ডট জে, কে ডট কে, কে ডট জে, জে ডট কে, আই ডট কে, এগুলো হচ্ছে শূন্য। মানে ডট গুণনটা ভেরি ভেরি ইজি, অনেক ইজি। যে সেম জিনিস ডট গুণন দিলে আমরা পাবো ওয়ান, আর ভিন্ন জিনিস আয়ের সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, আই আবার আয়ের সাথে জে, জে এর সাথে কে, কে এর সাথে আই, এদেরকে ডট গুণন দিলে আমরা পাবো জিরো। আর এখানে মনে রাখবা দুইটা ভেক্টর লম্ব হলে ডট গুণন শূন্য হয়, এ ডট বি সমান শূন্য হয়। এখানে আরও একটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে এই ডট গুণন দিয়ে আমরা কিন্তু মধ্যবর্তী কোণ বের করতে পারি থিটা। এখন এখানে খেয়াল করো, এ ডট বি সমান কি পাই, এ বি কস থিটা। তাহলে এখান থেকে আমি যদি লিখি বি কস থিটা, সেটা কি হবে, সেটা হবে এ ডট বি বাই এর মান। আর এই যে বি কস থিটা, এটা একটা স্পেশাল মান আছে, এটা হচ্ছে বি এর লম্ব অভিক্ষেপ। এটাকে কি বলে, বি কস থিটা মানে বি এর লম্ব অভিক্ষেপ, একটু লিখে নাও, লম্ব অভিক্ষেপ, বি এর লম্ব অভিক্ষেপ বি কস থিটা। যদি বলি এ এর লম্ব অভিক্ষেপ, তাহলে এ কস থিটা, তাহলে এ কস থিটা কত হবে, এ ডট বি বাই বি এর মান, বুঝছো? যদি বলি পি বরাবর কিউ এর লম্ব অভিক্ষেপ, তাহলে কিউ কস থিটা, মানে যার অভিক্ষেপ ওইটা কস থিটা, যার অভিক্ষেপ সেইটা কস থিটা। আচ্ছা, তো এবার আসি ডট গুণনের পর ক্রস গুণনে। আমরা অঙ্ক করব, আগে সবগুলো সূত্র রিভাইজ করে নিই। ক্রস গুণনের প্রথমে আমার বুঝতে হবে যে ক্রস গুণন আমরা কি রাশি পাই, ভেক্টর রাশি পাই। যেমন এ ক্রস বি মানে নট এ বি সাইন থিটা, এটা কিন্তু ভুল, কারণ ক্রস গুণন দিয়েছো তোমার কিন্তু ভেক্টর রাশি পাবা, তাহলে এটা কিন্তু অনলি মান, তাহলে মানের সাথে একটা ইটা ক্যাপ দিতে হয়, এটা দ্বারা বোঝায় একক ভেক্টর। তাহলে এ বি সাইন থিটা ইন্টু ভেক্টর মানে ভেক্টর। তাহলে এ ক্রস বি করলে আমরা একটা ভেক্টর রাশি পাবো, যার মান হচ্ছে এ বি সাইন থিটা আর দিক হচ্ছে ইটা ক্যাপ। ওকে, যদি শুধুমাত্র মান বের করতে বলতো, তাহলে এ ক্রস বি এর মডুলাসটা হইতো এ বি সাইন থিটা, এটা নিয়ে কোনো ঝামেলা নেই, মডুলাস মানে অনলি মান। তো এখানে মনে রাখবা একটা বৃত্ত দিয়ে চিন্তা করতে হবে সব কিছু। বৃত্তের এটা হচ্ছে আই, ঘড়ির কাঁটা বিপরীত দিকে, এটা হচ্ছে জে, এটা হচ্ছে কে, এগুলো মাথায় রাখতে হবে ভাইয়া, খুবই গুরুত্বপূর্ণ। দেখো আই থেকে জে এর দিকে যদি ঘুরি, আই ক্রস জে, আই ক্রস জে, আই থেকে জে এর দিকে ঘোরার পর আমরা পরবর্তীতে কাকে পাচ্ছি, কে কে পাচ্ছি, ডিরেকশনের কোনো চেঞ্জ হয়েছে না, তাহলে আই ক্রস জে সমান কি কে। এরপর দেখো জে থেকে তুমি যদি কে এর দিকে ঘুরো, জে ক্রস কে, কাকে পাবা, আই কে পাবা।
এরপরে কে ক্রস আই, কে ক্রস আই কাকে পাবা, জে কে পাবা, এইতে কোনো ঝামেলা নেই। বাট যদি দিক উল্টাপাল্টা হয়, যেমন বললাম জে ক্রস আই, কি বললাম, জে ক্রস আই, তাহলে তুমি উল্টা দিক থেকে কে কে পাচ্ছ, তাহলে মাইনাস কে। দেখো জে ক্রস আই তুমি কে কে পাচ্ছ কিন্তু উল্টা দিক থেকে, এই দিক থেকে না, তাহলে মাইনাস কে। যদি বলি কে ক্রস জে, কে ক্রস জে তুমি উল্টা দিক থেকে আইকে পাচ্ছ, তাহলে মাইনাসের আই। এবার পরীক্ষায় কোয়েশ্চেন আসে, কিন্তু পরীক্ষায় কোয়েশ্চেন আসবে এরকম, মাইনাস আই ক্রস কে ইজ ইকুয়াল টু হোয়াট। তুমি কি করবা, মাইনাসটাকে আগে বাদ রাখবা, এই মনে করো মাইনাস মাইনাসের মধ্যে থাকলো, তুমি আগে আই ক্রস কে বের করবা। আই মাইনাস মাইনাসের মধ্যে থাকলো আই ক্রস কে মানে কি, দেখো আই থেকে কে এর দিকে ঘুরবো, তাহলে উল্টা ঘুরতেছো, তাহলে এই যে মাইনাস জে পাবা, মাইনাস জে। আই ক্রস কে মানে মাইনাস জে, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে প্লাস জে কে। তাহলে মাইনাস আই ক্রস কে মানে হচ্ছে প্লাসের জে কে। প্রশ্ন এরকম আসবে, মনে থাকবে ভাই, এই বৃত্ত দিয়ে তুমি খালি মনে রাখবে এগুলো। আর দুইটা যা তোমরা জানো, ক্রস গুণ সমান শূন্য হলে দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হয়, তাই না? আচ্ছা, হ্যাঁ, যে এর উপরে টুপি হবে, টুপি দেই নেই আমি, সমস্যা নেই। আরেকটা জিনিস মনে রাখতে হবে যে দুটি ভেক্টর সমান্তরাল হলে, দুটি ভেক্টর সমান্তরাল হলে, সমান্তরাল হলে এদের সহগগুলোর অনুপাত সমান হয়। সহগগুলোর, এই শর্টকাটে দিয়ে আমরা অঙ্ক করব, অনুপাত অনুপাত সমান হয়। দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। ক্রস গুণন ভেক্টর, অবশ্যই ভেক্টর, ক্রস মানেই তো ভেক্টর ভাইয়া। দুটি ভেক্টর যদি সমান্তরাল হয় তাহলে তাদের সহগগুলোর অনুপাত সমান হবে। সেই হচ্ছে ক্রস গুণনের যাবতীয় যা কিছু ছিল আমরা দেখাই দিছি। এবার লেখো, এই যে এখানে দেখো কত সুন্দর কোয়েশ্চেন। কোনটি ওয়াই অক্ষের উপর লম্ব? ওয়াই অক্ষের উপর লম্ব কোনটা বলো দেখি, ওয়ান বাই ওয়ান দেখি। যেহেতু সব ক্রস গুণন, আমি এরকম একটা সার্কেল আঁকবো, এদিকে দিব আই, এদিকে দিব জে, এদিকে দিব কে। ওয়ান বাই ওয়ান টেস্ট করে দেখি। আই ক্রস জে, আই ক্রস জে মানে কে, কে ক্রস আই, কে ক্রস আই মানে আবার জে, তার মানে এটার ফলাফল হচ্ছে জে, তাই না? এটা কি ওয়াই অক্ষের উপর লম্ব? ওয়াই অক্ষ মানে নিজেই জে ক্যাপ, ওয়াই অক্ষ মানে জে, জে কি জে এর সাথে লম্ব না, তাহলে এটা অ্যান্সার না, এটা বাদ। পরেরটা দেখি, আই ক্রস জে, আই ক্রস জে মানে কে, কে ক্রস কে, কে ক্রস কে মানে কি, কে ক্রস কে মানে জিরো। দুইটা একই জাতীয় জিনিসের ক্রস গুণন কত হয়, জিরো, কারণ এ বি সাইন জিরো মানে জিরো, তাহলে এটাও না, এটা মানে হচ্ছে জিরো, জিরো ভেক্টর আর কি, এটা বাদ। এরপরে পরেরটা জে ক্রস আই, এই যে জে ক্রস আই মানে কি মাইনাস কে, মাইনাস কে, মাইনাস কে, মাইনাস কে ক্রস জে, এই যে এখানে কি আসতেছে দেখো সি নাম্বার অপশনে, মাইনাস কে ক্রস জে, তার মানে আগে কে ক্রস জে দেবো, কে ক্রস জে দিলে মাইনাস আই, মাইনাস আই, তাহলে মাইনাস মাইনাস আই অর্থাৎ প্লাসের আই। দেখো আমার 3 নম্বর অপশনে যাওয়ার দরকারও নাই, আমি এই যে 3 নম্বর অপশন, এখান থেকে আমরা কি পাচ্ছি, এটা ফলাফল আসতেছে আই। ভাই আই ক্যাপ কি ওয়াই এর উপর লম্ব না? ইয়েস লম্ব, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। পরের কোয়েশ্চেনটা দেখি, কে ক্রস জে, কে ক্রস জে মানে মাইনাস আই, মাইনাস আই, কে ক্রস জে মানে মাইনাস আই, মাইনাস আই ক্রস কে হচ্ছে জে, ওইটা হবে না। মাইনাস আই ক্রস কে মানে জে, জে আবার ওয়াই এর সাথে সমান্তরাল হবে না, তাহলে আমার অ্যান্সার ইজ সি। সহজ না ভাই? হ্যাঁ সি, এটাই সহজ। ওয়াই এর সাথে লম্ব কে কে হবে, ইয়েস সবাই পারছো, সি, গুড। পরের কোয়েশ্চেনে দেখি কি বলছে, বলছে এম এর মান কত হলে এরা লম্ব হবে, এম এর মান কত হলে লম্ব হবে, দুইটা ভেক্টর লম্ব হবার শর্ত কি? লম্ব হবার শর্ত সবাই বলো, লম্ব হবার শর্ত হচ্ছে এ ডট বি সমান 0 হবে, তাই না? তাহলে ডট গুণন দিয়ে দাও, 2 ইন্টু এম মানে 2m, প্লাসে প্লাসে প্লাস, 3 10 30,
মাইনাসে প্লাসে মাইনাস 5 দুগুণে 10 ইজ ইকুয়াল টু 0। 30 থেকে 10 গেলে থাকে কত? 20। ওই পাশে নিলে -20, তাহলে এম এর মান আসতেছে -10। -10 কি অপশনে আছে? নাই। তাহলে আমি ভুল করলাম নাকি প্রশ্ন ভুল? অবশ্যই আমি ভুল করেছি। আমি ভুল করেছি। কেমনে ভুল করেছি? এই যে দেখো, এই ভুলগুলো তোমরাও করবা। সো এই কারণে মনোযোগ সহকারে ক্লাসটা দেখতে হবে। দেখো ভাই, এটা ভুল, এটা ভুল। কেন ভুল? আয়ের সাথে আইকে ডট দিবা, জে এর সাথে এই যে আর কে এর সাথে এই যে কেটারে এখানে দুষ্টমি করে মাঝখানে ঢুকাই দিছে যেন তুমি ভুল করো। আমি সেই ভুলটাই করেছি। এই যে দেখো, জে এর সাথে কে রে 3×10 লিখছি, হয় নাই। জে এর সাথে জে কে লিখতে হবে। তাহলে দেখো, আয়ের সাথে আই 2 × m মানে 2m, জে এর সাথে জে, এই যে 3 এখানে 2, 3 দুগুণে কত হয়? 6, প্লাসে প্লাসে প্লাস, -5 প্লাস 10, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, 5×10 50। এবার ঠিক আছে, তাহলে 2m সমান 44। সুতরাং এম এর মান আসতেছে 11, সরি এম এর মান আসতেছে 22। এই যে বি নাম্বার অপশন। দেখি তো এটা কারা কারা পারছো আমার আগে। এটা যারা পারছো তাদের চোখ ভালো। এই যে যারা -10 বলছো, একদম গণ ভুল করছো। কেন ভুল করছো আশা করি বুঝতে পারছো। হ্যাঁ, জে এর সাথে জে কে নিব, রাইট, জে এর সাথে জে। গুড। নেক্সট কোয়েশ্চেন আমরা যাই। এই ভুলগুলো কিন্তু করা যাবে না। খুব সুন্দর একটা প্রশ্ন, a × b সমান c হলে c ডট a সমান কত বলতে পারবা? a × b সমান c, তার মানে বুঝতে হবে a আর b এর লম্ব একক, লম্ব দিকে ভেক্টর হচ্ছে c। ক্রস গুণনে কি আমরা লম্ব দিকে ভেক্টর পাই? সেটা হচ্ছে c। তাহলে ভাই, a আর b এর সাথে লম্ব কে c, কথা কি বুঝছো? এই যে c, এই c ভেক্টরটা a এর সাথেও লম্ব, b এর সাথেও লম্ব। তাহলে a এর সাথে লম্ব হলে c ডট a সমান কত হবে ভাই? 0। সিম্পল। কোনো ক্রস গুণনে যেটা পাবো সেটা কি উভয়ের সাথে লম্ব? তাহলে এই যে সি মহাশয় এ আর বি দুজনের সাথে লম্ব, তাহলে এ এর সাথে সি এর ডট গুণন হবে 0। দেখো কত জায়গা আসছে। এরা পরস্পর লম্ব হবে। এ এর মান কত হলে? দেখি তো কে কে পারো, আমার আগে পড়ো, করো। 4 দুগুণে 8, প্লাসে মাইনাসে মাইনাস 2a, প্লাসে মাইনাসে মাইনাস 2 1 2, 8 তো 2 গেলে থাকে 6, ওই পাশে নিলে -6, তাহলে এর মান আসবে 3। কত জায়গায় আসছে দেখছো? এই প্রশ্নগুলো ইউজ করা যাবে না, ইকুইটি বিষয়ে বিপি ইনফোটা ইউজ করতে হবে। তন্ময় ঠিক করতে পারবে না, তোমাকে বলে দিব, ও হলে তাহলে বাকি এক্সেসগুলো দিয়ে দিবে। ওই যে এখানে বিপি ইনফো যাবে অথবা বিপি নোটিশ দিয়ে যাবে। তন্ময়, এখানে তো পুরো সেন্ড মেসেজ করলে একটা ফোনে মেসেজ আসতেছে, বাংলাতে আসে না ইংলিশে আসে, কিন্তু সমস্যা হচ্ছে যে বিপি ওটিপি দিয়ে আসে। মানে এখানে বিপি ওটিপি দিয়ে আনা যাবে না। ওকে। বিপি নোটিশ বা বিপি ইনফো বা আমাদের বিপি। আচ্ছা, এবার মনে হয় ঠিক আছে সব কিছু নাকি? হ্যাঁ, সব ঠিক আছে। ওকে, সিগন্যাল প্রবলেম হয়েছিল। নেক্সট, পরেরটা যাই। পরে কি দেখো, মাওলানা ভাসানীতে আসছে, যেটা গুচ্ছের অন্তর্ভুক্ত।
দুটি ভেক্টর পরস্পর কত গুণে ক্রিয়া করলে ডট গুণন ও ক্রস গুণফল সমান হবে বলো তো দেখি। ডট ও ক্রস গুণফলের মান সমান হবে, এখানে কি বলছে স্পেশালি মান। ভাইয়া ডট গুণনের মান কত এ বি কস থিটা, আর ক্রস গুণনের মান কত এ বি সাইন থিটা, তাই না? তাহলে এ বি কস থিটা এই মানটা এ বি সাইন থিটা এই মানের সমান হবে, তাই রাইট। এ বি কাটা দিলে আমার থিটার মান আসবে 45 ডিগ্রি। ডান, তো সহজ অঙ্ক। সাইন থিটা বাই কস থিটা মানে 1, টেন থিটা সমান 1 হলে থিটা ডেফিনেটলি 45 ডিগ্রি। সহজ প্রশ্ন, মৌলানা ভাষা নিতে আসা প্রশ্ন। ওকে, সো এরকম অনেক প্রশ্ন আমাদের আছে। এরপরে সমতলীয় হবার শর্ত, খুবই গুরুত্বপূর্ণ। তিনটা ভেক্টর সমতলীয় হবে, এর শর্ত কি? এটা নিয়ে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে, মনে রাখবা। সমতলীয় হলে এদের সহগগুলো নির্ণায়ক হবে 0। লিখো তিনটি ভেক্টর, এটা লিখে নাও, তিনটা ভেক্টর সমতলীয় হলে, এদের সহগগুলোর নির্ণায়ক 0 হবে। তিনটা ভেক্টর সমতলীয় হলে এদের সহগগুলোর নির্ণায়ক 0 হবে। অর্থাৎ এই যে দেখো সহগ কি কি, ধরো এ ভেক্টর যার সহগ হচ্ছে এ এক্স এ ওয়াই এ জেড, বি ভেক্টরের সহগ বি এক্স বি ওয়াই ভি জেড, এবং সি ভেক্টরের সহগ সি এক্স সি ওয়াই সি জেড। এই যে সহগগুলো, এই সহগগুলো নির্ণায়ক হবে 0। এখান থেকে আমাদের অজানা একটা মান বের করতে বলতে পারে এই তিনটা ভেক্টর সমতলীয়, এখানে অজানা একটা মিসিং মান হচ্ছে এম, এই এম এর মানটা কত। তো সমতলীয় হলে এই সহগগুলো নির্ণায়ক 0 বের করে অঙ্ক করে দিবা। এবার অক্ষের সাথে উৎপন্ন কোণ, এগুলো সবই ভেক্টর বীজগণিত। আমাদের কয়টা অক্ষ আছে ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়? 3টা, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। তো একটা ভেক্টর এই অক্ষগুলোর সাথে কত কোণ উৎপন্ন করে খেয়াল করো। ধরো একটা ভেক্টর এ ভেক্টর হচ্ছে এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। এই ভেক্টরটা এই তিনটি অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে? লিখো সবাই, থিটা এক্স মানে এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কজ ইনভার্স। এখানে এ আই ক্যাপের সহগ মানে এক্স অক্ষে যেটা আছে সেটা ডিভাইডেড বাই এটার মান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। ওকে, ঠিক একইভাবে যদি বলি ওয়াই অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে, সেটা যদি হয় থিটা ওয়াই, সেটা হবে কজ ইনভার্স এই জে ক্যাপের সহগ মানে এ ওয়াই ডিভাইডেড বাই রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। মানে নিচে সেম টু সেম, নিচে কোনো ঝামেলা নেই। যদি বলি জেড অক্ষের সাথে কত কোণ উৎপন্ন করে মানে থিটা জেড, সেটা হবে এই জেড অক্ষের কজ ইনভার্স আগে কজ ইনভার্স জেড অক্ষের উপাংশ মানে এ জেড ডিভাইডেড বাই মান রুট ওভার অফ এ এক্স স্কোয়ার প্লাস এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। শেষ, ডান। এটা হলো থিটা এক্স থিটা ওয়াই থিটা জেড। মজা একটা মানে হচ্ছে এটা সুপার শর্টকাট, যে অক্ষের সাথে উৎপন্ন কোণ সেই অক্ষে ওর কত অংশ সেটা বসায় নিচে মান, শেষ। এটা দিয়ে আমরা তিনটি অক্ষের সাথে একটি ভেক্টর কত কোণ উৎপন্ন করে এগুলো আমরা পেয়ে যাব। এবার দেখব অসংখ্য প্রবলেম এই কোণ রিলেটেড। যেমন এই প্রবলেমটা, যে একটি ভেক্টর বলছে এক্স ও ওয়াই জেড কত কোণ উৎপন্ন করবে, এক্স অক্ষ ওয়াই অক্ষ জেড অক্ষের সাথে। সো আমরা দেখি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ থিটা এক্স কজ ইনভার্স। এখানে এক্স অক্ষের সহগ কত, আই ক্যাপের সহগ মানে 1, নিচে এটার মান কত, এটার মান রুট ওভার অফ 1 স্কোয়ার রুট 2 স্কোয়ার মানে 1 1 2 2 আর 2 4 মানে রুট ওভার অফ 4। এটার মান হচ্ছে রুট 4, এটার মান রুট 4। দেখো তোমরা করে, রুট 4 মানে হাফ, কজ ইনভার্স হাফ মানে 60 ডিগ্রি। এটা হলো এক্স অক্ষের সাথে। এবার ওয়াই অক্ষের সাথে উৎপন্ন কোণ কত হবে, কজ ইনভার্স
এখানে ওয়াই অক্ষের সহগ কত 1/√4, এটাও কত হবে 60 ডিগ্রি হবে। এবার যদি জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে চাই থিটা জেড, কজ ইনভার্স জেড অক্ষে এটার সহগ কত √2/√4, অর্থাৎ √2/4, √2/4 মানে কত 1/2, 1/√2/4 টু না 1/√2, 1/√2 মানে 45 ডিগ্রি, 45 ডিগ্রি। কজ ইনভার্স 1/√2, এই যে 2 দিয়া 4 কে ভাগ দিলে 2, তাহলে 1/√2, 1/√2 মানে 45, 60 60 45, সি নাম্বার অপশন ডান। সেভাবে অক্ষ তিনটার সাথে উৎপন্ন কোণের কোয়েশ্চেন আসতে পারে। ওকে, সো এবার এখানে দেখো এই প্রশ্নটা বলছে এখানে 4টা ভেক্টর দিছে তাই না, এই 4টা ভেক্টর এর মধ্যে 3টা ভেক্টর এ বি ডি বলছে একই সমতল অবস্থান করবে কিনা, মানে এ বি আর ডি একই সমতলে অবস্থান করবে কিনা। মানে এখানে একটা অজানা রাশি আছে দেখো এ, এই যে এইখানে একটা এ আছে, এই অজানা রাশির মান বের করতে বলছো একই সমতলে অবস্থান করলে। তো তোমরা অলরেডি জানো একই সমতলে অবস্থান করলে সহগগুলোর নির্ণায়ক শূন্য হবে। তাহলে এটা সহগ কত 2, এটা সহগ কত 2, এই কে ক্যাপের সহগ কত -1, বিতে আই ক্যাপের সহগ কত 6, ওইখানে জে ক্যাপের সহগ -3, এটা হচ্ছে 2, আর ডিতে হচ্ছে 15 এ -9। শর্ত মতে সহগগুলোর নির্ণায়ক হবে 0। এখানে নির্ণয় করে এর মান তোমরা বের করতে পারবা না, এর মান বের করতে পারলে এটাই হবে আমাদের অ্যান্সার। নির্ণয় করে এর মান বের করবা, সহজ অঙ্ক। ওকে, এরপরে চলো দেখি, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ক্ষেত্রফল সংক্রান্ত সমস্যাবলী। ক্ষেত্রফল সংক্রান্ত জাস্ট কয়েকটা সূত্র জানবো আমরা, যে দেখো ভাইয়া যদি 1 নম্বর সূত্র এ এবং বি, এ ও বি সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, কি নির্দেশ করে, সামান্তরিকের সন্নিহিত বাহু নির্দেশ করে, তাহলে ক্ষেত্রফল কত হবে, বাহু হলে ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান, এ ক্রস বি এর মানটাই হবে ক্ষেত্রফল। 2 নাম্বার, যদি ধরো পি ও কিউ সামান্তরিকের কর্ণ নির্দেশ করে, 2টা কর্ণ থাকে না, কর্ণ নির্দেশ করে, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু পি ক্রস কিউ এর মান। তো আমরা পি ক্রস কিউ বের করতে পারবো, তার মান বের করতে পারবো, তাকে হাফ দ্বারা গুণ দিলেই আমরা ইয়ে পেয়ে যাব। যদি এ ও বি, এই লাইনটা গুরুত্বপূর্ণ, ত্রিভুজের বাহু নির্দেশ করে, কার বাহু, ত্রিভুজের বাহু, তাহলে ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি, শেষ। ওকে, তাহলে একটু মাথায় রাখবো সামান্তরিকের বাহু নির্দেশ করলে শুধুমাত্র এ ক্রস বি এর মান, যদি কর্ণ তাহলে হাফ ইন্টু এ পি ক্রস কিউ, আর যদি ত্রিভুজের বাহু নির্দেশ করে তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু এ ক্রস বি। কারণ এ ক্রস বি তোমরা বের করতে পারো, না পারলেও পারতে হবে, এই এ ক্রস বি যদি বের করতে না পারো তাহলে আর হইল না তো। ওকে, এবার এখানে একটা টপিক আছে নাম তার আপেক্ষিক বেগ। তো আগেই বলে রাখে আপেক্ষিক বেগটা জিএসটির জন্য অতটা গুরুত্বপূর্ণ না। একটা প্রশ্ন আসতে পারে যেরকম প্রশ্ন এটা, যে দেখো ভি এ বি কি মিন করে, সবাই লিখো এখানে আগে কে আছে এ, পরে কে আছে বি, তাহলে এটা দ্বারা বুঝাবে এর আপেক্ষিক বেগ, এর কি বেগ, আপেক্ষিক বেগ বি এর সাপেক্ষে, বি এর সাপেক্ষে, বুঝছো? এবং মনে রাখবা যার সাপেক্ষে তাকে ভেক্টর বিয়োগ, অর্থাৎ এটা কি বুঝাইছে বলো তো, এটা বুঝাইছে আগে কে আছে এ, এর আপেক্ষিক বেগ কার সাপেক্ষে, বি এর সাপেক্ষে, তাহলে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব, তাহলে এ থেকে যার সাপেক্ষে তাকে বিয়োগ করে দিব, শেষ। যদি এরকম আসতো, পরীক্ষা এটাই আসছিল একবার পি কিউ, যদি এমন আসতো তাহলে এটা কি, এটা মানে বোঝাচ্ছে কিউ এর সাপেক্ষে পি, তাহলে পি এর থেকে যার সাপেক্ষে তাকে আমরা বিয়োগ করে দেব, এটুকু মাথায় রাখলেই চলবে। আর বৃষ্টি ছাতার জন্য জাস্ট এটা মাথায় রাখবা যে কত কোণে ছাতা ধরবো, বৃষ্টি ছাতার অঙ্কে কত কোণে ছাতা ধরবা সেটা হচ্ছে টেন ইনভার্স লোকের বেগ বাই বৃষ্টির বেগ, টেন ইনভার্স লোকের বেগ ডিভাইডেড বাই বৃষ্টির বেগ, এই কোণে তোমার ছাতা ধরতে হবে, লোকের বেগ বাই বৃষ্টির বেগ।
দিস ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন আমব্রেলা অ্যান্ড পারপেন্ডিকুলার। ঠিক আছে, উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, লোকের বেগ বাই বৃষ্টির বেগ, এইখানেই আপেক্ষিক বেগ, এর বাইরে আপেক্ষিক বেগ লাগবে না জিএসটির জন্য। ঠিক আছে, আপেক্ষিক বেগের বিশাল বিশাল ম্যাথ করা যায়, বাট জিএসটির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ভেক্টর বীজগণিত। এবং লাস্টে আমাদের ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল, এই তিনটা থেকে তিনটা সূত্র আমরা জানি। গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট মানে এই যে গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে ন্যাবলা ফাই, তাই না ভাইয়া? ন্যাবলা ফাই, ন্যাবলা ফাই মানে হচ্ছে ডেল বাই ডেল এক্স ফাই আই ক্যাপ প্লাস ডেল বাই ডেল ওয়াই ফাই জে ক্যাপ প্লাস ডেল বাই ডেল জেড ফাই, ডেল বাই ডেল জেড ফাই কে ক্যাপ। দেখো ভাই, ফাই হচ্ছে একটা স্কেলার, স্কেলারকে গ্রেডিয়েন্ট করলে আমরা কি পাচ্ছি? আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ আলা একটা রাশি, অর্থাৎ ভেক্টর পাচ্ছি। তাহলে মনে রাখবা, গ্রেডিয়েন্ট অফ ফাই করে আমরা কি পাবো? ভেক্টর পাবো, ভেক্টর পাবো। এটা লিখে নাও যে আমরা যদি কোনো স্কেলার ফিল্ডের গ্রেডিয়েন্ট করি তাহলে আমরা ভেক্টর ফিল্ড পাবো। ঠিক বিপরীত কথা হচ্ছে ডাইভারজেন্স। ডাইভারজেন্স কি ভাই? ডাইভারজেন্স করা হয় ভেক্টরের। ডাইভারজেন্স অফ এ ভেক্টর মানে হচ্ছে ন্যাবলার সাথে এ ভেক্টরের ডট গুণন, আর ডট গুণন আমরা কি পাবো? স্কেলার পাবো, স্কেলার। তো ডট গুণনে আমরা কি পাবো? স্কেলার। এটা হচ্ছে ডাইভারজেন্স। আর কার্ল তো ভাই ভেক্টরই, কার্ল, কার্ল মানে ক্রস গুণন। কার্ল অফ এ মানে ন্যাবলার সাথে এ কে ক্রস গুণন। ক্রস গুণন মানে কি? এটা ঘূর্ণনশীলতা মিন করে। যদি কার্ল CURL কার্ল সমান 0 হয় তার মানে ঘূর্ণন নাই। ঘূর্ণন নাই মানে কি? অঘূর্ণনশীল, অঘূর্ণনশীল। কার্ল 0 হলে অঘূর্ণনশীল, আর কার্ল 0 না হলে ঘূর্ণনশীল। ডাইভারজেন্স নিয়ে কয়েকটা লাইন লিখবা। ডাইভারজেন্স প্লাস হলে আয়তন বাড়ে, ঘনত্ব কমে। ডাইভারজেন্স নেগেটিভ হলে আয়তন কমে, ঘনত্ব বাড়ে। আর ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল, সলিনয়েডাল। সেই তিনটা জিনিস এখানে সামারি করা আছে, আমি স্টেপ বাই স্টেপ বলি। গ্রেডিয়েন্ট করা হয় কাকে? স্কেলার ফিল্ডকে। পাই কি আমরা? ভেক্টর। ডাইভারজেন্স করা হয় ভেক্টর, ভেক্টর মানে কি? ন্যাবলার সাথে ডট গুণন, শেষ। আর কার্ল মানে ভাই ঘূর্ণনশীলতা। কার্ল 0 হলে অঘূর্ণনশীল বা সংরক্ষণশীল বলে। এবার ডাইভারজেন্স পজিটিভ হলে আয়তনটা বাড়বে, ডাইভার্জ মানে হচ্ছে ছড়াবে, ঘনত্ব কমবে। ডাইভারজেন্স নেগেটিভ হলে আয়তন কমে, ঘনত্ব বাড়বে। আর ডাইভারজেন্স 0 হলে সলিনয়েডাল। এখান থেকে তিনটা অঙ্ক করবা। এখানে 3টা অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে একটা অঙ্ক দেওয়া আছে যে আর এর মান এত হলে ন্যাবলা ডট আর কত। ন্যাবলার সাথে ডট মানে কি ভাই? ডাইভারজেন্স। তার মানে ন্যাবলা ডট আর বের করবা। ন্যাবলা মানে কি? ডেল বাই ডেল এক্স আই ক্যাপ, ডেল বাই ডেল ওয়াই জে ক্যাপ, ডেল বাই ডেল জেড কে ক্যাপ। এটা হচ্ছে ন্যাবলা। ন্যাবলার সাথে কাকে ডট করবো ভাই? আর কে। আর মানে কি? এক্স আই ক্যাপ ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তুমি যদি ডট গুণন করো, দেখো আই এর সাথে আই ডট করলে নাই হয়ে যাবে, তো এখানে ডেল এক্স বাই ডেল এক্স। সিমিলারলি এখানে থাকবে ডেল ওয়াই বাই ডেল ওয়াই, আর এখানে থাকবে ডেল জেড বাই ডেল জেড। সব কাটাকাটি গেলে 1 যোগ 1 যোগ 1 মানে হচ্ছে 3। তাহলে অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স হয় 3, পজিটিভ। জাহাঙ্গীরনগর, NSTU সব জায়গায় এসেছে প্রশ্ন। চট্টগ্রাম ইউনিভার্সিটির প্রশ্ন একটা দেখি, বলছে এই অবস্থান ভেক্টরের ডাইভারজেন্স কত। ভাই এটা মুখে মুখে করা যায়। ডাইভারজেন্স মানে ডট গুণন। তাহলে আই এর সাথে আই ডট গুণন দিলে 3x, জে এর সাথে জে ডট গুণন দিলে 2y, আর কে এর সাথে কে ডট গুণ দিলে 4z। কোন একটা বিন্দু ছিল এখানে 111 মনে হয়, 111 পয়েন্টে ডাইভারজেন্স। তাহলে x এর জায়গায় 1 বসাবো, y এর জায়গায় 1 বসাবো, z এর জায়গায় 1। তাহলে 3 একে 3, 2 একে 2, 4 2 6 3 9, অ্যান্সার হবে 9। এরকম মানে এখানে বলে দিবে 111 অবস্থানে ভেক্টর আর এর ডাইভারজেন্স। তাহলে x y z এর মান 111 বসায় 9। তো এরকম প্রশ্ন আসবে।
অ্যাডমিশন মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিংয়ের মতো বড় বড় কোয়েশ্চেন এখানে আসবে না। তো এই হচ্ছে আমাদের সামগ্রিক ক্লাস। এই ক্লাসে আমরা তোমাদেরকে অনেক কিছু গুছিয়ে দিয়েছি, প্রত্যেকটা টপিক তোমাদেরকে ধরিয়ে দিয়েছি। দেখো ভাই, এখানে যে সূত্রগুলো লেখা আছে বীজগণিতের, তোমাদের কাজ হচ্ছে এই সূত্রগুলোকে প্রায়োরিটি দিয়ে এখান থেকে অঙ্ক করা, এর বাইরে কিছুই আসবে না। এখানে যা পড়াইছি, কি কি পড়াইছি আমি একটু বলি তোমাদেরকে, গুরুত্বপূর্ণ টপিকগুলো একটু লিখে দিই। মোস্ট ইম্পর্টেন্ট টপিক লিখো, এই যে 100টা স্টার দিলাম। এখানে কি কি পড়তে হবে সেটা হচ্ছে লব্ধি, যেটা প্রথমে পড়াইছি লব্ধি এটা, তারপর হচ্ছে ভেক্টর বীজগণিত, ভেক্টর বীজগণিত, বীজগণিত, এরপর নদী নৌকা, নদী নৌকা, এরপর ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল। এরপর তোমার যদি মন চায় তুমি আপেক্ষিক বেগ পড়ো, এখান থেকে যদি আসার চান্স খুবই কম, বাট একবার একটু রিডিং দিয়ে যাবা। এই হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো। তো আমরা লব্ধিটা ভালো মতো পড়েছি, ভেক্টর বীজগণিত তোমার করতে হবে ভাই, আমি সকল যে গুরুত্বপূর্ণ সূত্র সেগুলো লিখে দিয়েছি। নদী নৌকা পুরোটা বুঝাই দিয়েছি, 2টা কেস। ডাইভারজেন্স, গ্রেডিয়েন্ট, কার্ল একটা একটা করে অঙ্ক করবা, আর আপেক্ষিক বেগের একটা অঙ্ক করবা, আর কিছু লাগবে না, ঠিক আছে? সো পুরো ক্লাসটা এই পর্যন্ত যে নিয়েছি তোমরা সবাই বুঝতে পেরেছো। সেই হচ্ছে আমাদের কম্প্যাক্ট ক্লাস জিএসটির জন্য, অনলি ফর জিএসটি। তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু জানাবা, তোমরা তোমাদের বন্ধুদেরকে একটু বলবা যে আমাদের যে শেষ মুহূর্তে জিএসটি কোর্সে এরকম কম্প্যাক্ট ক্লাস হচ্ছে, 1 ঘন্টা 40 মিনিটে জাস্ট এই অধ্যায়ের যা দরকার, অনলি যা দরকার সেগুলো গুছাই দিছি। তুমি কোয়েশ্চেন ব্যাংক খুলবা, খুলে দেখবা যে ক্লিয়ার, সব ডান। সো সবাই ভালো থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। নেক্সট কোনো একটা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ, টাটা।